সেকেন্ড যে ঘটনাটা সেটা বেশ অদ্ভুত। আমরা সেকেন্ড ঘটনাটা দিয়ে শুরু করি। আমার মনে হয় মানে ঘটনাটা আমার কাছে এত বেশি ভয়ঙ্কর লেগেছে, আমি আর না তাহলে সেকেন্ডটাই বলি, সেকেন্ডটা আমরা শুনি। ঠিক আছে আসল ভাই। সেকেন্ড ঘটনাটি আমি কয়েকদিন আগে একজনের কাছ থেকে শুনতে পাই আর কি। জি। তো ময়মনসিংহের একটি ঘটনা, ইসমত আলী নামের একটি লোকের ঘটনা আর কি। তো সবাইকে আসসালামু আলাইকুম। শুরু করছি আমার প্রথম ঘটনা, যদিও আমার ইচ্ছা ছিল এটা রাসেল ভাই সেকেন্ডলি বলার। আচ্ছা, আমার কাছে মনে হয় যে আমরা ভয়ঙ্কর দিয়ে শুরু করি, পরেরটা একটু অদ্ভুত কিন্তু এটা বেশি ভয়ঙ্কর। ঠিক আছে ওকে। তো ইসমত আলী যে লোকটি ছিলেন, ওই ময়মনসিংহ, আমি এলাকাটির নাম বলবো না। তো আমরা মোটামুটি সবাই জানি যে ময়মনসিংহ এরিয়া খুব আগে এরকম ডাকাতি হতো, বেওয়ারিশ লাশটা সবকিছু এই ময়মনসিংহ একটা জায়গায় পাওয়া যেত। তো সবাই অনেকেই খুব ভালো করে জানেন। তো সেইখানকারই এক ভদ্রলোক আর কি, উনি এক মসজিদের মুয়াজ্জিন ছিলেন, ইসমত আলী। তো তিনি আপনার ওই এলাকার আশেপাশে 2-3 গ্রামের খুব পরিচিত একজন মানুষ ছিলেন। তিনি লাশ ধোয়াতে পারতেন খুব সুন্দর করে। লাশের ধোয়ানো থেকে শুরু করে লাশের কাফন কাপড় পরানো পর্যন্ত, জানাজা দেওয়া পর্যন্ত, কবরস্থ করা পর্যন্ত অনেকেই তাকে নিয়ে যেত আর কি। সবাই তাকে খুব পছন্দ করতো, মানুষ হিসেবে খুব ভালো একজন মানুষ। তো এবং গ্রামের বাড়িতে বিচার আচার করার জন্য মাঝে মধ্যে তাকে ডাকা হতো, ওই সালিশে বৈঠকে তাকে ডাকা হতো। তো ঘটনা ঘটে তো রাসেল ভাই অনেকদিন আগের ঘটনা, 95-96 সালে। তার মধ্যে আমি সালটা ঠিক মনে নাই। তো তার পরিবার থাকতো ঝিনাইদহে এবং সে থাকতো একা ময়মনসিংহে, এবং ওইখানকার একজন লোক তাকে একটি ঘর করে দেয় থাকবার জন্য, একটি রুম। তো একদিন সকালবেলা থানা থেকে কল আসে এবং তার থানা যেতে যেতে প্রায় দুপুর 2টা-3টা বেজে যায়। থানাতে কল আসে যে তাকে একটি লাশ ধোয়াতে হবে। থানায় যাওয়ার পরে তিনি যখন ওসির রুমে গেলেন, ওসি যখন বললেন যে তোমাকে এই লাশটা ধোয়াতে হবে, তো ওখান থেকে রাসেল ভাই মানে দুর্গন্ধ, মানে কটকটা দুর্গন্ধ, বুঝতে পারছেন যে লাশটার অবস্থা খুব, মানে লাশটা বাইরেই রাখা ছিল থানার বাইরে, এবং সেটা একটা বেওয়ারিশ লাশ ছিল, কোনো ক্লেইমড লাশ না আর কি। তো তার কথা হচ্ছে যে লাশের যে এত গন্ধ আমি ওই ওসি রুম থেকেই পাচ্ছি, এত দুর্গন্ধ। তো আশেপাশের লোকজনদেরকে ডাকা হলো, কিন্তু কেউ তেমন একটা সাড়া দেয়নি। তো ওইখানকার এক দারোগা, তার সে যেখানে থাকে সে ওই বাড়ির, তো সে বলছে যে ওখানে তার পরিচিত একজন আছে লাশ ধোয়ায়, তো সে ওসিকে বলে তাকে নিয়ে আসে। আচ্ছা। তো যেহেতু ক্লেইমড অবস্থা নাই, পোস্টমর্টেম শেষ করার পর লাশটাকে ধোয়ানোর জন্য তাকে হস্তান্তর করা হয়। তো থানার পেছনে একটি জায়গাতে সুন্দর করে কাপড় দিয়ে লাশটাকে ধোয়ানোর জন্য তাকে রেসপন্সিবিলিটি দেওয়া হয়। তো চারিপাশে কাপড় লাগানোর পর সে যখন তার প্রথম প্রসিডিউরে গেল, যে কাপড় মানে লাশটা ছিল একটা বস্তার মধ্যে, রাসেল ভাই বস্তা থেকে সরানোর পরে লাশের অবস্থা যেটা হচ্ছে একদম বিভৎস, চেহারা সুরত কিছুই বোঝা যাচ্ছে না। তো তাকে ইসলামের রীতি অনুযায়ী আপনার লাশটাকে ধোয়াতে হবে। তো পৌর কবরস্থানে কবরস্থ করাবে এরকম প্ল্যান হয়ে যায়। তো তাকে একজন অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয় লাশটাকে ধোয়ানোর জন্য, কিন্তু রাসেল ভাই সেই অ্যাসিস্ট্যান্টও সামনে আসতে পারতেছে না, লাশটার এত দুর্গন্ধ, এবং সে মুখের মধ্যে কাপড় পেঁচানোর পরও লাশের দুর্গন্ধ যাচ্ছে না, এরকম অবস্থা। তো সে কোন রকম লাশের গায়ে মানে শরীরে হাত দিয়ে গোসল করাতে যাবে, এমন সময় যখনই হাত মানে কোনো কিছু ধরে সেসব বডি পার্টস গুলা খুলে খুলে আসতেছে, এরকম অবস্থা। সে হাত ধরতে যায়, হাত খুলে আসছে, মানে মোটামুটি বলা যেতে পারে একটা গলিত লাশ, একদম গলিত লাশ, মানে ওই টাচ করা যাচ্ছে না, এরকম কিছু একটা। তো লাশটাকে সে গোসল করায়, গোসল করানোর পরে লাশটার কাফনের কাপড় পরানো হয়। তো কাফনের কাপড় পরানোর পরে পায়ে গিট দেওয়া হয়, মাথায় গিট দেওয়া হয়। কিছুক্ষণ পরার গিটটা থাকেন, গিটটা অটোমেটিক খুলে যাচ্ছে, একটা নিথর একা গিট খুলে যাচ্ছে, মাথার গিটটা। হঠাৎ করে এরকম গিট খুলে যাওয়ার তার কাছে অসম্ভবই মনে থাকে, এটা তো অসম্ভব, একটা নিথর দেহ। আপনি যদি পলিথিনের মধ্যে যদি কিছু জিনিস, অল্প একটু কিছু জিনিস ঢুকানোর পর গিট দেন, সেটা দেখবেন যে নর্মালি ওই গিটের মতোই আছে। হঠাৎ করে গিটটা তার সামনে দিয়ে পুটপুট করে খুলে যাচ্ছে, আবারও গিট দেয়, আবারও খুলে। এতদিনের অভিজ্ঞতা রাসেল ভাই সব ফিকে হয়ে গেল যে আসলে গিটটা তো হলে কেন গিটটা আমার সামনে পটপট করে খুলে যাচ্ছে কেন। তো দীর্ঘক্ষণ চেষ্টা করবার পর সে হার মেনে যায় যে এইভাবেই এখনকার লাশের দুর্গন্ধে থাকা যাচ্ছে না, এটাকে কবরস্থই করতে যাচ্ছে না, ওখানে এরকম একটা থাকতেই পারছে না। তো ওই ওসিকে তো দেখাতে হচ্ছে লাশটা। তো ওসি বলতেছে যে এই লাশের গিট কোথায়,
তো সে বলে যে লাশের গিট আমি দিয়ে রাখতে পারতেছি না। তো ওসির মাথার মধ্যে এটা খেলে না, লাশের গিট দিতে পারতেছে না, কি ধরে যাওয়ার কি আছে, কেন খুলবে? হ্যাঁ। তো ডেড বডি আপনার পুরো কবরস্থান পর্যন্ত নেওয়ার পর ওখানে যখন লাশটাকে নামানো হয় কবরস্থানের পাশে, আগেই ওনারা ব্যবস্থা করে রাখে কবর টবর খুঁড়ে, দেখে যে স্যার রাসেল ভাই রাশের মানে রাশের উপর থেকে কাপড় টাপড় সব খুলে একদম একাকার অবস্থা। আচ্ছা, এমনও না যে লাশ তো আর নিজে খুলবে না, পুরো কাপড় টাপড় খুলে একাকার অবস্থা এবং সবকিছু খুলে পড়ে আছে, হাত পা এরকম মানে আলাদা আলাদা হয়ে আছে। তো তাকে তো কবরস্থ করতেই হবে। তো সে মনে করেন বেঁধে পুরা ডেড বডিটাকে বেঁধে কবরের মধ্যে নামিয়ে সবকিছু শেষ করে কবরস্থ করে দোয়া পরে মাগরিবের নামাজটা ওই কবরস্থানের মসজিদে পরে বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে পৌঁছানোর পর রাসেল ভাই 10টা-11টা বাজে। সেদিন তার ছেলেও তার সাথে ছিল। ওই দিন তার ছেলে রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে এবং সেও ঘুমাতে ঘুমাতে বলে রাত 11টা বেজে যায়। গ্রাম সাইড, ওখানে তেমন একটা মানে ইলেকট্রিসিটি নাই রাসেল ভাই। তো কুপির আলো হালকা হালকা জ্বলছে। হঠাৎ করে তার মানে সে মাত্র চোখ লেগে যায়, হঠাৎ করে তার চোখটা সে খোলে এবং সে উপরে যে সিলিং আমরা বলি উপরে তিনি হঠাৎ করে দেখলেন, ওই দিনই রাতের বেলা দেখলেন যে একটি লাশ তার দিকে মানে উল্টো হয়ে আছে এবং কাফনের কাপড় পরিহিত একটি লাশ, এবং লাশটির উপর থেকে পানি তার উপরে ঝরঝরে পড়লো। ওই সময় হঠাৎ করে এত পুরা পানিতে সে ভিজে গেল। তার ছেলেটাকে নিয়ে সে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেছে এবং সেটা সিলিং থেকে দেখতে পাচ্ছে। যে চিন্তা করা যায়, মানে আমি বলছি যারা শুনছেন তারা ভাই আমি মানে আপনি চিন্তা করতে পারতেছেন না, আপনি হয়তো শুনতেছেন রাসেল ভাই, আপনি দেখতে পারতেছেন না, আপনি উপরে তাকিয়ে দেখেন একটা ডেড বডি ঝুলে উপরে শুয়ে আছে, পানি ডেড বডি মানে ওইটার থেকে পানি ঝরঝরিয়ে আপনার শরীরে পড়লো, আপনি টিকতে পারবেন না। সে ওই সময় তার রাত্রে 12টার দিকে ওইখান থেকে তার ছেলেকে নিয়ে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পর রাসেল ভাই ওই যে উনি ওই গ্রামটা ছাড়ে এবং গ্রাম ছেড়ে সে তার ওয়াইফ যেখানে ছিল সেখানে চলে যায়। কখনো তিনি ওইখানে যান নাই এরপর থেকে, এবং এরপর থেকে রাসেল ভাই কখনো তিনি এরকম ডেড বডি আর ধোয়ান নেই, কখনোই না, আর কখনো ধোয়ান নাই। আলিফের আরেকটা ঘটনা আছে, সে ঘটনা আমরা শুনবো, কিন্তু আমি তার আগে বলি যে আপনারা যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন তারা যদি হঠাৎ করেই কোনো সময় রাতের বেলায় ঘুম ভেঙে যায় এবং হঠাৎ করেই চোখ যায় সিলিং এ এবং যে সেখানে দেখেন যে একটা ডেড বডি ঝুলে আছে এবং সেখান থেকে অনবরত পানি পড়ছে ডেড বডিটা শরীর থেকে, আপনার গায়ের উপরে এসে সেই পানিগুলো পড়ছে, কেমন লাগবে? এবং আমার মনে হয় যে যদি আমরা এই জিনিসটা অনুভব করতে পারি তাহলে ভয় লাগতে বাধ্য, তাই না? ভয় না লেগে কোনো উপায় নেই, এই হচ্ছে ব্যাপার। এবং আশা করছি যেটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এবং আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন, আমার ইচ্ছা ছিল একটা অডিও ক্লিপ শুনিয়ে তারপরে তাকে তার ঘটনাটা শোনার, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না একটা টেকনিক্যাল কারণে। বাট আমি চেষ্টা করছি যে যতটা ইন্টারেস্টিং করা যায় তার প্রেজেন্টেশনটা। অডিও ক্লিপটা শুনলে আপনারা বুঝতে পারতেন, সুতরাং ওই প্রসঙ্গে যাচ্ছি না। আমরা তার আগে তার একটা ঘটনা শুনে আসবো। আপনার সাথে প্যারানরমাল ঘটনা ঘটে এবং আপনি কাতারে থাকেন বেসিক্যালি, এবং যখন আপনি কাতারে যান ঘটনাগুলো কি তখন থেকেই ঘটতো? তার আগে আপনার নাম শুনি, সরি, আপনার নামটা একটু প্লিজ বলবেন। Thank you for giving me this great opportunity to share this story. Actually, আমি সর্বপ্রথম আসসালামু আলাইকুম রেডিও ফুর্তি সবাইকে, the whole listeners. আমি সরাসরি ঘটনায় চলে যাই। অ্যাকচুয়ালি সিন্স 2006 থেকে আমার স্টার্টিং এই ধরনের প্যারানরমাল অ্যাক্টিভিটিস গুলো স্টার্ট হয়। তো এমন আর কি যে প্রবলেমস গুলো আমি ফেস করি, এটা হচ্ছে স্টার্ট হয় যেমন আমি আপনাকে অফ ইয়ারে বলছিলাম যে ওখান থেকে আমি আসলে বুঝতে পারি না কে করছে বা সামহাউ বাট হ্যাপেন। যেমন যার একটা ছোট একটা বলি, একদিন হঠাৎ ঘুম থেকে উঠি ওই কাতার থেকে, ওই একটা ঘটনার পরে আসার পর সকালে আমার মিসেস আমাকে বলছেন যে তোমার বুকে আঁচড় কেন, অন মাই লেফট অর রাইট সাইড, আই ফরগট অ্যাকচুয়ালি। তো আঁচড় দেখে আমিও একটু মানে বুকটা দেখে আসলে তো আমার বুকে তো আঁচড়। আমরা অডিও ক্লিপে যা বলেছি ঘটনা কিন্তু বলবো না, এটা পরে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো হচ্ছে লাস্ট, সেটা আমরা পরে বলবো। হ্যাঁ আমরা এরকম আঁচড় বা এরকম ঝামেলা আপনার সাথে মাঝে মাঝেই হয়? হ্যাঁ, আরেকটা যেটা আমার যেটা সবচেয়ে মানে আমি নিজেও ভেরি ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাট, যে একটা জিনিস হয় আমার সাথে মাঝে মাঝে যেটা আমি না, অনলি আমার ওয়াইফ জানে।
হুম সেটা হচ্ছে আমি অনেক কিছু করি। হ্যাঁ, যেমন আমি ঘুম থেকে উঠে কারোর সাথে কথা বলি, কনভারসেশন শেষ, আমি আবার শুয়ে পড়ি, ঘুমিয়ে যাই। সো আমার মিসেস আমাকে কিন্তু বলে, এই তুমি কার সাথে কথা বলছো? আমি বলি, কই কথা বললাম, আমি একদম নর্মালি একটা মানুষ ঘুম থেকে উঠে কারোর সাথে কথা বলে এবং সামওয়ান ইজ টকিং টু ইউ, এন্ড আপনি রিপ্লাইটা কিভাবে করবেন, এন্ড দেন আপনি রিপ্লাই করেন, নর্মালি আপনি শুয়ে যাবেন, রাইট? সো আমি এরকম শুয়ে যেতাম। দেন নেক্সট ডে সকালে আমাকে যখন বলতো তুমি এগুলো কি বলো, হুম তখন বলতো আমি কি বলি মিন্স, বলে হ্যাঁ কালকে রাত্রে তুমি ওই যে আবার কাকে বলো চলে যাও, হ্যাঁ তুমি কার সাথে কথা বলো, আমি বলি, ধুর, তুমি আমার সাথে মজা করো না। হ্যাঁ, সো এরকম একদিন না অনেক দিন এরকম ঘটনা ঘটে। সো আমি আসলেই নিজেও চাই আমি তার সাথে কনভারসেশন হোক, আমার অ্যাকচুয়ালি কি প্রবলেম এন্ড হোয়াট হি রিয়েলি ওয়ান্ট। হ্যাঁ, সো আজও পাইনি। সেই ঘটনাগুলো আমরা পরে জানবো এবং একটার পর একটা জানবো। এবং আপনার এই ঘটনাটা প্রথম আপনি যখন ভয় পেতে শুরু করেন বা বুঝতে পারেন যে কেউ আপনার সঙ্গে আছে বা মানে আপনি একা নন, এইটা আপনি কখন প্রথম বুঝতে পারেন? ওই যে বললাম 2006 যখন আমি তখন প্রথম বুঝতে পারেন? ওই দিন প্রথম আমি যখন বুঝতে পারি কেউ আমার সাথে এসে যখন কথা বলে, যখন আমাকে থ্রেট করে। কিভাবে কথা বলে? সে কি অদৃশ্য থাকে? অ্যাকচুয়ালি হ্যাঁ, তখন আমি একটা শ্যাডো দেখলাম। ওই যে বললাম প্রথম দিন রাতে আমাকে বললো যে এখানে ইয়ে করার জন্য। পরে আমি ঘটনাটা উদ্ঘাটন করি, কেন এমন হলো এই ঘটনায়। হ্যাঁ, তো এরকম ঘটনা যখন হলো, ফার্স্টে আমাকে না করলো যে কারোর সাথে শেয়ার করতে না। তারপর আমি, আমার এক কলিগ ছিলেন যিনি একজন টেকনিশিয়ান ছিলেন, শ্রীলঙ্কার একজন পার্সন, কাতারে ঘটে? এটা কাতারে ঘটে। তারপরে ওই ওকে বলার পরে পরের দিন আমি যখন ঘুমাই, ঘুমানোর পরে দেখছি যে আমার একটা পা স্লোলি ব্যান্ড হয়ে আসছে একটা। তো স্লোলি যখন ব্যান্ড হয়ে আসছে, আমি তখন কি করব, যে আমি ভাবছি কি করব। তো আমি সবসময় আয়াতুল কুরসি, শরীর বন্ধ করার যে দোয়াগুলো, ওগুলো বিশেষ করে আমি, কারণ আমাকে আরো অনেক আগে থেকেই বোবা ধরতো। আচ্ছা। তো বোবার সাথে আমি ফাইট করে অভ্যস্ত অ্যাকচুয়ালি। এমনও সময় গেছে যে মানে একদম শেষ অবস্থা, যে মানে খুব ফাইট হচ্ছে। আমি এগুলোকে এত ফেস করছি, এইসব জিনিস আমি আর ভয় পাই। এখন আর ভয় পান না? এখন না, আরো অনেক বছর ধরে ভয় পাই না। আমাদের বাসার পাশে একটা বিড়ালের ঘটনা আছে, সেটা হলো পরে। ওকে, আমার আপনার কাছে অনেক ঘটনা শোনা গেছে এবং অনেক ঘটনা আমরা শুনবো, কিন্তু তার আগে অডিও ক্লিপটা শুনতে হবে এবং সেটা তৈরি হওয়া মাত্র আমরা শুনবো। তার আগে আমরা আলিফের একটা ঘটনা শুনে আসি এবং অডিও ক্লিপটা ততক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে আই হোপ, এবং আমরা তারপরে নেক্সট ঘটনায় যাবো। আলিফ, আমরা সেকেন্ড ঘটনাটা শুনি আপনার, এবং এই ঘটনাটা খুবই ইন্টারেস্টিং, খুবই অদ্ভুত টাইপের একটা ঘটনা, এবং আজকে অনেক ঘটনা আছে বলে আমরা মাঝখানে কোনো ব্রেক না দিয়ে ঘটনা বলে যাচ্ছি। আজকে তো দিন। সেটাই। সো আমরা চলে যাই আলিফের সেকেন্ড ঘটনাটায়। রাসেল ভাই, এইটা হচ্ছে মনে করেন আমি এতদিন পর্যন্ত যেসব ঘটনা বলেছি, আমি এই ঘটনাটা আমার কাছে সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে আর কি। কারণ মানুষের চোখের সামনে দেখা, কারো জীবনটাকে চেঞ্জ করে দেওয়ার মতো ঘটনা আর কি। তো আশিক নামে এক ভাইয়ের ঘটনা বলবো। তিনি আপনার গ্রাম থেকে ঢাকায় আসে, ঢাকার একটি গণ্যমান্য কলেজে ভর্তি হয় 1991 সালে। তো কলেজে ভর্তি হওয়ার পর 1993 সালে তার এইচএসসি দেবার কথা। তো কলেজে ভর্তি হওয়ার পর তিনি একটি মেসে ওঠেন এবং ওই ভর্তি হওয়ার দিন তার সাথে একজনের পরিচয় হয়। তো সেই ভাইয়ের সাথে তিনি মেসে উঠে যান। তো মেসটা ঠিক কলেজ থেকে বেশি দূরে না, খুবই কাছে, বা 10 টাকা রিক্সা ভাড়া, তখনকার 10 টাকা। তো তিনি ওই লোকের সাথে ওই বিল্ডিং এ ওঠেন এবং বিল্ডিংটা আসলে ভাই 2 তলা। তো তারা থাকতো দোতলায়। তো একটা রুম একসাথে এবং কমন রুম, কমন টয়লেট একটা, এরকম আর কি। তো একটা রুমে 2 জনের থাকা খুবই মুশকিল। তো ঘটনার দিন চলে যাই। ঘটনার দিন হচ্ছে রাসেল ভাই, ওই দিন মার্চ কি এপ্রিল হবে, প্রচন্ড মানে গরমের সময় আর কি, এবং ওইখানে আবার ঝড় বৃষ্টিও বেশি হচ্ছে। তো তার যে রুম, তার রুমটা হচ্ছে মানে স্কোয়ার রুম, তার বেডটা হচ্ছে জানালার পাশে, তার টেবিলটাও জানালার সাথেই লাগানো। তো টেবিলটা এমন হবে যে হাওয়া বাতাসটাও যেন পাওয়া যায়, পড়াশোনার সময় যেন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, এরকম আর কি। তো ঘটনার দিন রাসেল ভাই প্রচন্ড ঝড় হচ্ছিল। তো তিনি পড়তে বসেন, পরের দিন এক্সাম ছিল। আচ্ছা। তার যে ফ্রেন্ডটা ছিল সে আসতে পারেন নাই, ঝড়ের কারণে হয়তো কোথাও আটকে পড়েছেন। আর তার কোনো আত্মীয় নাই যে আত্মীয় বাসায় থাকবে, সে থাকেন মেসে। তো পড়তে বসছেন রাসেল ভাই, এবং জানালার পাশেই পড়তে বসছে।
তো বাতাস বয়ে যাচ্ছে, তার কাছে খুব ভালো লাগছে। হঠাৎ করে মানে তার আরেকটা পয়েন্ট হচ্ছে রাসেল ভাই, ওই বাসা থেকে আর কি উনি যে রুমে পড়াশোনা করতে, জানালা থেকে 60 থেকে 70 গজ সামনে একটি কবরস্থান আছে। আচ্ছা। সেই কবরস্থানে 4টা কবর দেওয়া। তো উনি ওনার ভাষ্য মতে যে ওনারা সবসময় কবরস্থানের পাশ দিয়েই চলাফেরা করেন, অলওয়েজ সবাই, ওই বিল্ডিং এর সবাই। আরেকটা ছোট্ট রাস্তা আছে পেছন দিক দিয়ে, ছোট একটা গেট আছে, কিন্তু ওটা ঘুরে আসতে হয়। ওই কবরস্থানের প্রথম কবরটা হচ্ছে মরহুম আজগর আলী। আমি সনটা বলে দিই, জন্ম হচ্ছে 1916 আর মৃত্যু 1983। আরেকজনের হচ্ছে লালচান বিবি, ওনার জন্ম হচ্ছে 1927 এবং মৃত্যু হচ্ছে 1990। এবং আর 2টো কবর আছে, এই 2টো কবর কার এরকম কোনো নাম মেনশন করা নাই। 4টা কবর টোটাল। তো ওই দিন রাতে রাসেল ভাই ওনার পড়তে পড়তে বেখেয়ালি মন ওই কবরস্থানের দিকে চোখ পড়ে। চোখ পড়ার পর উনি দেখেন হঠাৎ করে চোখের পলকে ওই কবরস্থানের 4 কোনায় 4 জন মানুষ দাঁড়ানো, কোনায় কোনায়। এবং ওনার চোখ একদম সবার আগে পড়ে হচ্ছে একটা মানুষ যে কান্না করছে হুড়মুড় করে, এবং কান্নার আওয়াজটা তার কানে ভেসে আসছে। তিনি সাথে সাথে জানালা লাগিয়ে দেন এবং সারা রাত ঝমঝম করে বৃষ্টি পড়ে, কিন্তু সে সজাগ থাকে। পরের দিন সে এক্সামটা দিতে পারেনি, এবং পরের দিন তার ফ্রেন্ডও আসলো না। সে কলেজ থেকে এসে আবারও সেই জানালা বন্ধ করে দিল। কিন্তু রাসেল ভাই পরের দিন এতই গরম পড়ে যে জানালা খুলে তাকে পড়াশোনা করতে হয়। তিনি রাত্রেবেলা ঠিক একইভাবে রাত 9টা-10টার দিকে পড়তে পড়তে একটা সময় একঘেয়েমি চলে আসে, এবং তার কাছে মনে হয় না তাকাই কি পড়ার অবস্থায় তার কাছে এরকম মনে থাকে, ধুর তাকাই কি হবে, কিছু হবে নাই, হয়তো কোনো লোকজন জিয়ারত করতে আসছে কবরস্থান, এটা কোনো ব্যাপার না। কিন্তু তার মনে কোয়েশ্চেন থেকেই যায়, রাত 12টা, 4 জন মানুষ সাদা কাপড় পরা কিসের জিয়ারত করতে আসছে। সে আবারও চোখ পড়ে তার কবরস্থানের দিকে। প্রথমে কিছু হয় নাই, কিন্তু হঠাৎ করে তার চোখ পড়ে যে হঠাৎ করে তার চোখের মধ্যে চলে আসে যে পুরো কবরস্থানটা রাসেল ভাই সাদা কাপড় দিয়ে ঢাকা। সে এক ফাঁকে সাহস করে সে নিচে নামে কবরস্থানের দিকে এগোতেই দেখে যে আর কোনো কিছু নাই। সে ফিরে আবার তার রুমের দিকে ব্যাক করতে আসে, এমন সময় একটা ডাক আসে, আশিক। ওই পুরো জায়গায় তার নাম যে আশিক কেউ জানতো না, তার পুরো নাম হচ্ছে তৈয়বুর রহমান। আশিক নামে তাকে কেউই জানতো না, তৈয়ব নামে অনেকে ডাকতো, কিন্তু সবাইও যে তার পরিচিত তা না, কয়েকদিন ধরেই আর আসছে। সে এক দৌড়ে রুমে চলে যায় এবং রুমের দরজা জানালা সব বন্ধ করে সে শুয়ে থাকে গরমের ভেতরে। পরের দিন সকালবেলা তার ফ্রেন্ড আসে, তো ফ্রেন্ডকে সবকিছু তিনি বলেন যে এই 2 দিনে তিনি কি দেখেছেন, প্রথম দিন ঝড়ের থেকে পরের দিন পর্যন্ত। তো ফ্রেন্ড বলে, বাবা দেখো ব্যাপারটা তো অনেক ইন্টারেস্টেড, আমি খুব ইন্টারেস্টেড, আজকে রাতে দেখবো কি হয়। ওই দিন রাতের বেলা রাসেল ভাই তারা জানালা খুলে একদম ফজরের নামাজে রাত পর্যন্ত বসেছিল, কিন্তু কিচ্ছু দেখলো না, কিছু দেখতে পায়নি না। তো অ্যাজ ইউজুয়াল 10 থেকে 12 দিন এভাবেই কেটে যায়, কিন্তু তার এই মনের অজান্তে কবরস্থানের দিকে চোখ এখনো যায় না। 12 দিন পর রাসেল ভাই তার ফ্রেন্ড তার পাশে ঘুমোচ্ছিল। ওই দিন রাতের বেলা পড়ার ফাঁকে তার অবচেতন মন আবারও ঠিক কবরস্থানের দিকে চোখ পড়ে, এবং চোখ পড়তেই তিনি দেখেন, কিছুক্ষণ ওয়েট করবার পরে দেখলো যে কবরস্থানে সেই আগের মতো 4টা মানুষ 4 কোনায় দাঁড়িয়ে আছে। এবং ওই কবরস্থানের রাস্তা, যে রাস্তা ধরে তো কবরস্থান কি ওই বাসায় আসে, সেই রাস্তা ধরে পাশে একটা ডোবাও আছে, সেই রাস্তা ধরে আস্তে আস্তে করে 10 থেকে 12 জন লোক একটা লাশের খাটিয়া নিয়ে কবরস্থানের দিকে এগোতে ওই কবরস্থানে ঢুকতে ছোট্ট একটা গেট পড়ে, খুবই ছোট্ট। ওইটা চাইলে আপনি পা দিয়ে লাফ দিয়ে পা দিয়ে ক্রস করে যেতে পারেন, কিন্তু ওইটার ভিতর দিয়ে একদম অনায়াসে ঢুকে যাচ্ছে কবরস্থানের ভেতরে। এবং কবরস্থানের ভেতরে ঢোকার পর সে তার মনের মধ্যে বলে, আমি এতটাই সাহস নিয়ে চেষ্টা করলাম যা আছে সব সামনে দেখবো আজকে। সে নিচে দৌড়ে যায়, এক কোনায় লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে কি ঘটতে থাকে আসলে, অ্যাকচুয়ালি আমি দেখবো আজকে। এবং সে পৌঁছানোর পর কিন্তু কোনো কিছু ভ্যানিশ হয়ে যায়নি রাসেল ভাই, সব চলছিল। সে দেখে যে লাশের খাটি আছে, কিন্তু কোনো লাশ নাই। আশেপাশের লোকজন দাঁড়ানো, একজন কবরও খুঁজছে, কবর খোঁড়ার শব্দও পাচ্ছে, মাটি উপর উঠতেছে। সে বলে যে তার মনে ওখানে ভয়ও কাজ করতেছে, আসলে কি হচ্ছে এই আজব জিনিসটা দেখারও ইন্টারেস্ট শেষ করতে যাচ্ছিল না। হঠাৎ করে সে দেখে ওই বাড়ি থেকে তারই ফ্রেন্ড আস্তে আস্তে হেঁটে হেঁটে কবরস্থানের দিকে আসছে। ওই ফ্রেন্ডটা চারিপাশ সারা শরীরে কাফনের কাপড় জড়ানো, এবং ফ্রেন্ড এমন হেঁটে আসছে, এমন ভাবে হেঁটে আসছে একটা রোবট হেঁটে আসছে, এবং
সে কারো কোনো কথা শুনছে না, এরকম একটা। সে দাগ দেওয়ার কোনো কিছু চিন্তা করে না, কারণ ফ্রেন্ডটা ল্যাম্প পোস্টের আলোতে যতটুকু দেখা যায়, ফ্রেন্ডটা আস্তে আস্তে এগোতে এগোতে সে কবরস্থানে প্রয়োগ করছে, এবং সে এত জোরে চিৎকার করছে যে বাঁচাও আমাকে বাঁচাও, এটা বলতে বলতে সে যে সেন্সলেস হয়ে যায়, এরপর তার আর কিচ্ছু মনে নাই। আসলে পরের দিন সকালবেলা তার ঘুম ভাঙে এবং তাকে ওইখানে সবাই শোয়া অবস্থা পায়। সকালবেলা তাকে রুমে নিয়ে যাওয়া হয়, নর্মাল করা হয়। তার ফ্রেন্ডরা তাকে, মানে তার ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তার ফ্রেন্ডকে সে সবকিছু বলে রাতের বেলার ঘটনা, যে আমি তোকে দেখছি, বলে ধুর বেটা বাদ দে, এগুলি তোর ভুল ধারণা, কোনো কিচ্ছু না, তুই এগুলি বিশ্বাস করিস না, এগুলি জাস্ট মনের ভুল বলে ভুলে যা। সেদিন রাসেল ভাই আপনার জুম্মা ছিল, তো সে ফ্রেন্ডের কথা শুনে তারপরেও তার মন মানতে থাকে না। একটা সময় গোসল টোসল করে জুম্মার নামাজ পড়তে বের হবে রাসেল ভাই। সে বলে যে আমি পিছন সামনে রাস্তা দিয়ে যাবো না, কবরস্থানের সামনে দিয়ে যাবো না, আমি পিছন দিক দিয়ে যাবো। সেই পিছন দিক দিয়ে ঘুরে যে মেইন রাস্তা ক্রস করে মসজিদের দিকে যাবে। তো তার ফ্রেন্ডটা তার থেকে 2-3 কদম এগিয়েছিল। তো সে তার ফ্রেন্ডকে ডাক দিতে যায়, এবং ওর সময় একটা ট্রাক এসে তার ফ্রেন্ডকে এত জোরে ধাক্কা দেয়, প্রায় 200-300 ফিট দূরের সামনে তার ফ্রেন্ডটাকে ছিটকে গিয়ে পড়ে। আশেপাশের লোকজন জমে যায়, এবং সে খুব অবাক হয়ে এক পলকে তাকায় থাকে, আমি কি দেখলাম, আমার সামনে আমার ফ্রেন্ডটা একদম পাক বাড়ি, মানে তার আপনার সামনে আপনার একটা ফ্রেন্ড যদি এরকম অবস্থা দেখতে পান, আপনি তো দৌড়ে যাবেন, অবশ্যই মানে ভেঙে পড়বেন, আপনি দৌড়ে যান। উনি দৌড়ে গেল, আশেপাশের লোকজনকে ভিড় ঠেলে সে সামনে গিয়ে দেখলো যে পুরো বডিটা থেতলে আছে। এবং এই ফ্রেন্ডকেই তো সে দেখেছে, এই ফ্রেন্ড গতকালকে দেখেছে সে কাফনের কাপড় পরে কবরস্থান দিকে করছে, এবং সেই ফ্রেন্ডকে দেখার পরের দিন সে সত্যিই কাফনের কাপড় পরে কবরে গেল। আপনার এই ফেরথাতলানো অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়ার পর, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়ার পরে সেখানকার ডক্টর, উনি তো জানে আগেই মারা গেছে, কারণ আপনার ব্রেন টেন নাকি রাস্তার মধ্যে বের হয়েছিল একদম। তো রাসেল ভাই এইটা ওনার মানে আগের দিন রাতের চাক্ষুষ যে জিনিসটা দেখলো, পরের দিন সকালবেলা তার ফ্রেন্ডকে ঠিক একই ভাবে, এবং অনেক কিছুরই ব্যাখ্যা নাই, কেন কবরের কর্নারে কর্নারে লোকগুলো দাঁড়িয়েছিল, কেন পুরো কবরস্থানটা কাপড় দিয়ে ঢাকা ছিল, কোনো ব্যাখ্যা নেই রাসেল। হ্যাঁ, এবং কেন একজন মানুষ যে প্রিয় বন্ধু সে জায়গাটা এখনো আছে রাসেল ভাই, আশেপাশে হয়তো বাড়িও হয়ে গেছে, হয়তো কবরস্থানের পাশ দিয়ে লোকজন যাতায়াত করে, হয়তো কেউ সালামও দেয় না। সেটাই এবং এটা খুব অদ্ভুত ব্যাপার যে একটা কবরস্থান পুরো একটা কাপড়ে ঢাকা, সাদা কাপড়ে ঢাকা, চোখের সামনে, এবং কর্নারে কর্নারে মানুষ দাঁড়িয়ে আছে। এটা প্রথম দিন মানুষ দেখতে পান না, কিন্তু পুরো ফুল কবরস্থানটা সাদা কাপড় দিয়ে ঢাকা, মানে অদ্ভুত ব্যাপার না? তারপরে যেটা দেখলো যে তার ফ্রেন্ড কাফনের কাপড় পরে হেঁটে হেঁটে এগিয়ে আসছে, মানে এমন ভাবে আসছে যে কেউ যদি ডাকে সে শুনবে না। কিন্তু ওই সময় কিন্তু সে তার ফ্রেন্ডকে ঘুমন্ত অবস্থায় দেখে নিচে নামে। রাইট এটাই ছিল রাস্তা। অদ্ভুত দুটো ঘটনা আজকে আলিফ নিয়ে এসছে, যে আমি মানে প্রথমেই এবং আপনাদের ঘুমটা নষ্ট করলাম, এবং এরপরে আমরা অন্য ঘটনাগুলো শুনবো। বাট আমি শিওর যে আলিফের এই দুটো ঘটনা শোনার পরে আপনাদের যাদের ঘুমানোর ইচ্ছা ছিল তাদের ঘুমানোর ইচ্ছা অলরেডি নষ্ট হয়ে গেছে। এখন আমরা বাকি ঘটনাগুলোতে যাবো। রাসেল ভাই, সাইদুল গজারিয়া মুন্সিগঞ্জ থেকে, ভাই আমার নামটা আগে না লিখে আপনার নামটা আগে লিখবেন, এবং সেটা বেশি ভালো। আমরা একটা ব্রেকে যাবো এখন। এবং মৃদুল রহমান আমাদের SMS করেছেন কুষ্টিয়া থেকে SMS করেছেন। বাদল আমাদের SMS করেছেন জগন্নাথ হল থেকে। রায়হান ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন। সিয়াম আগারগাঁও থেকে। এছাড়াও আমাদেরকে পাচ্ছি যে হ্যাভেন সাভার্ড থেকে SMS করছেন যে 1 ইয়ার পরে তিনি ভূত এফএম শুনছেন, এবং ফার্স্ট স্টোরিটা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ফার্স্ট স্টোরিটা শুনেই। হ্যাঁ, আলিফের প্রথম স্টোরিটা এই জন্য আমি প্রথমে বলতে বলছিলাম, ও যদিও এটা দ্বিতীয়বার বলতে চেয়েছিল, বাট আমি বলছিলাম যে এটা প্রথমে বলতে, এবং হাত পা ঠান্ডা করে তারপরে ঘুমটাকে নষ্ট করে এখন বাকি ঘটনাগুলো আমরা আপনাদের দেবো। ওভারডোজ হবে আজকে। এবং আমি বলছিলাম এই জন্য যে আজকে যখন আলিফের ঘটনা দুটো শুনলাম, তখনই আমি বুঝতে পারছিলাম যে আজকের এপিসোডটা মানে কি বলবো, যে ওয়ান অফ দ্য বেস্ট এপিসোড হচ্ছে আজকে। SH আবরার আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। উল্লাস, এছাড়াও খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন SMS করেছেন, এবং আবারও খুলনা যাওয়ার দাওয়াত দিয়েছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি জামিলুর রেজা নিলয় পাবনা থেকে SMS করেছেন, লিখেছেন লিসনিং টু ভূত এফএম। আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আরো অনেকেই SMS করেছেন, এবং সেই SMS গুলো আমরা পড়বো ইনশাল্লাহ। সিয়াম দেখতে পাচ্ছি, বাবু যশোর থেকে SMS করেছেন ফুয়াদ উত্তরা থেকে। এবং এছাড়াও দেখতে পাচ্ছি MD জনি আমাদের SMS করেছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি হিমেল পান্ডে, এছাড়াও বাহার খিলগাঁও থেকে SMS করেছেন আমাদেরকে আরো অনেকেই। এবং ফেসবুকেও কিন্তু আপনারা অলরেডি দেখছি অনেকেই আমাদের এখানে
লিখছেন ভূত এফএম খুব ভালো হচ্ছে, অনেকে লিখেছেন আমাদের এখানে সাগর খান, এছাড়াও আমাদেরকে ইমপ্রেসিভ সোফি আমাদের SMS করেছেন এবং তিনি ভূত এফএম তিনি শোনেন এবং অফলাইনে বেশি শোনেন। আমার কাছে মনে হয় যে অফলাইনে না শুনে আমাদের সাথে সরাসরি শুনবেন, অনেক বেশি মজা পাবেন ইনশাল্লাহ। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে শাকিল SMS করেছেন আমাদেরকে, শাকিল SMS না, এখানে সবাই লিখছেন, এমডি মুস্তাকিম সহ আরো অনেকে আমাদের এখানে লিখছেন। যারা একজন দেখতে পেলাম এখানে লিখছেন যে আগের মতো মজা পাই না। আপনি যারা আগের মতো মজা পান না তাদেরকে একটা জিনিস একটু ছোট্ট পরীক্ষা করতে বলবো, সেটা হচ্ছে আগের আর কোন কোন জিনিস আপনারা মজা পান না। এমন অনেক জিনিস আছে আমাদের জীবনে যেটা আগে ভালো লাগতো এখন ভালো লাগে না। যেমন আর অতীতের সবকিছু ভালো লাগার একটা টেন্ডেন্সি আমাদের প্রত্যেকের মধ্যে আছে। ছোটবেলা অনেক ভালো ছিল, স্কুল জীবন অনেক ভালো ছিল, কলেজ জীবন অনেক ভালো ছিল, ইউনিভার্সিটি জীবন অনেক ভালো ছিল, আমাদের বিয়ের শুরুর জীবন অনেক ভালো ছিল। এরকম ধীরে 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 আমাদের জীবনে এই পুরনো সময়গুলোকে ভালো লাগাটা, পুরনো সময় আমাদের ভালো লাগার জায়গাটাকে দখল করে রাখে। সো এটা হবেই এবং এটা নিয়ে এত চিন্তার কিছু নেই। আমরা সামনে দিকে এগিয়ে যাই। আমরা ছোট্ট ব্রেক নেই, ব্রেকের পরে আমরা একটা অডিও ক্লিপ শুনবো এবং অডিও ক্লিপের পরে আমরা যে ঘটনাটা তখন শুনতে পাইনি সেই ঘটনাটা শুনবো এবং তারপরে আমরা অন্য ঘটনায় যাব। সো আমাদের সঙ্গে থাকুন। যাওয়ার আগে জানিয়ে দিই যে আচ্ছা এসেই বলি, আপাতত একটা ব্রেকে যাচ্ছি। স্টে টিউন টু রেডিও ফুর্তি and don't stop the Footy. Bam. The night comes alive with gramophone. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। হাইকোর্ট মাজার যেখানে ঢাকা, সেই দরবারে আমি গেছি খাজা শরফুদ্দিন রহমতুল্লাহ আলাই। ওনার দরবারে যখন আমি দাঁড়িয়ে মোনাজাত করতেছিলাম, তো সেই ক্ষেত্রে আমি আবার হাতে আতর ছিল, আতরটা আমি দরবারে যখন পালিশ করতেছি, তো সেই মুহূর্তে একজন পাগল আসলো। পাগলটা এসে আমার হাতে আতরটা নেই, দরবারের মধ্যে যে আমি আতরগুলো দিতেছিলাম সেই আতরটা নিয়ে তার শরীরের মধ্যে মাখতেছে। তা আমি তাকে সাধছি যে তুমি এখান থেকে নাও কেন, তুমি আমার হাত থেকে এই আতরটা নাও। তা আমাকে একটু জোরে একটু ধমক দিলে, যা সব তোর আতর আমি কেন নিব। আমি সরে গেছি। পরে যখন আমি বের হব দরবার থেকে মনোজাত শেষ করে, ও ইশারা আমাকে ডাকছে। ইশারা ডাকার পর আমি কাছে গেলাম, তো উনি ইশারায়, মুখ দিয়ে কোনো কথা বলে না, সব ইশারায়। তো ইশারা দিয়ে আমাকে বলতেছে যে 10 টাকা দাও। আমি বলছি দিলাম 10 টাকা বের করে। তো উনি বলতেছে না আমার কাছে না, তুমি দরবারের মধ্যেই ফেলো। তা আমি বলছি না, এটা আমি ফেলবো না, তুমি নিতে পারো। তো নেয় নেই। আবার যখন বের হবো, সে আবার ইশারায় আমাকে ডেকে, আবার সেই ইশারাই আমাকে বলতেছে 10 টাকা বের করো। সে 10 টাকা যখন তাকে দেওয়া হয়, সে নেয় না, বলি দরবারে ফেলো। তা বলছি এটা আমি কখনোই পারবো না, আমি সেই দরবারে কখনো টাকা দিব না, তুমি যদি নাও আমি তোমাকে দিতে পারি। সে নেয় নেই, আমিও ফেলিনি। তো আমি চলে আসলাম। চলে আসার সময় আমার এলাকাতে যখন আসি, তো চায়ের দোকানে যখন বসলাম, চা খেলাম, তো আমি পকেটে হাত দিয়ে দেখি 2টা 500 টাকার নোট। আচ্ছা, আমার কাছে ছিল না। 500 টাকার 2টা নোট আমার কাছে ছিল না। তা আমি খুব ভয় পাইছি এটা, যে আমার পকেটের মধ্যে 2টা 500 টাকার নোট তো ছিল না, কারোর কাছে তো আমি টাকাও নেইও নেই, কি করে আসলো। আমার সাথে যে লোক ছিল, সাথে আমরা খাওয়া দাওয়া করলাম, 60 টাকা খরচ করলাম। এরপর ছিল আমার কাছে 940 টাকা, ওই 1000 টাকা থেকে। তা আসলে নামাজ পড়ার পর আমি আবার মিলাদ পড়ি। মিলাদ পড়ার পর তাদেরকে নিয়ে 5-4 জন আমরা আবার বসি। এবারও যখন পকেটে হাত দিয়ে দেখি সেই 2টা 500 টাকার নোট। আচ্ছা, 940 টাকা নাই না, ওই আবার 2টা 500 টাকার নোট। এই টাকা খরচ করছেন কিন্তু খরচ হচ্ছে না, আবার আগের মতো চলে আসতে। তা আমার ভিতরে খুব অবাক লাগলো, এটা কি আশ্চর্য। আমি টাকা 2টা ফেলে দিছি। আচ্ছা, এই টাকা 500 টাকা 2টা নোট আমি ফেলে দিলাম, যে না, এটা আমার পক্ষে সম্ভব না যে আমি খরচ করবো আবার আসবে, খরচ করবো আবার আসবে, না, আমি ফেলে দিলাম।
তো যখন ফেলে দিছি আমি 2-3 দিন আমাকে ওইখানে যাওয়া হয়নি হাইকোর্ট মাজারে। এরপর 2-3 দিন পর যখন হাইকোর্ট মাজারে ঢুকি, মেন ফলকে মেন রাস্তা যে দরজার গেটটা ছিল সেই জায়গার মধ্যে ওই পাগলটাই দাঁড়িয়ে বলতেছে, কি রে তুই আসিস না কেন, তোকে তো 2-4 দিন ধরে দেখি না। তো বলছি হ্যাঁ একটু ব্যস্ততার কারণে আসতে পারিনি, এই যে আসলাম। তো বলছি ঠিক আছে যা ভিতরে যা। তো বলছি ঠিক আছে আমি চাই তোমাকে দেখা দেবো, কেন আমাকে পাবি না, আমি চলে গেলাম। তোর সাথে ওই পাগলটার সাথে দেখা হয়েছিল। তো এই সবচেয়ে বড় জিনিস হইতেছে মন থেকে আল্লাহর কাছ থেকে, যে আমরা মন থেকে যদি আল্লাহর কাছ থেকে চাওয়া হয়, যে কেউ মারফতে আল্লাহ কিছু না কিছু সহযোগিতা মানুষকে করে দেয়। অবশ্যই অবশ্যই সে যেই হোক, আল্লাহ একজনকে না একজনকে পাঠিয়ে দেন সাহায্যের জন্য, যে তার মারফতে সে পাবে। আল্লাহর কাছ থেকে মন থেকে চাওয়া হইলে দেওয়া হয়। ওকে, সো এর মধ্যে রিসেন্টলি কোনো ঘটনা কি আপনার সাথে? হ্যাঁ, ঘটনা হইতেছে আমি যে শরীয়তপুর ছিলাম গত 2015-তে, 4.5 মাস তো শরীয়তপুর ছিলাম। তো আমাকে এবারও ডাকা হয়েছিল। এই ঘটনা খুব ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, যে আমাকে খুব করছে যে আসেন, সমস্যা কিরকম। আমি যখন ঘরটাতে ছিলাম, জিন ছাড়াতাম যে শরীয়তপুর গিয়ে, কারিগর বাড়ি শরীয়তপুর জেলার। তো যেই ঘরটা আমাকে থাকতে দেওয়া হয়েছিল সেই ঘরটা তালা মারা ছিল, বন্ধ ছিল, তারা কেউ ব্যবহার করতো না। বলছে যে তুমি যখনই আসবা আমাদের এইখানে এই ঘর রুমটাতে তুমি উঠবা। তো ওদের একটা সমস্যা দেখা দিয়েছিল, আমি ওদেরকে বলছিলাম যে 15 দিনের মধ্যে আবার দেখা করব, কিন্তু হয়নি। 6-7 মাস পরে গেছি। তো ওরা দেখতো যে রাত্রে বেলায় ঘর কিন্তু অন্ধকার রাত্রে, কিন্তু ওরা দেখতো যে খুব আলো জ্বলতেছে, একটা মোমবাতির মতো আলো, এবং কথা বলতেছে, খেলাধুলা করতেছে, মানুষের মতোই সবকিছু আবার চলতেছে। তো ওরা বলতেছে যে ঘর তো তালা দেওয়া, ঘর তো বন্ধ, মাইনুদ্দিন চলে যাওয়ার পর তো আমরা এটা খুঁজি নেই, এর ভিতরে আলো কি করে জ্বলে এবং কি করে শব্দ হয়। তো আমাকে ফোন করার পর আমি বলছি দেখেন, এটা বন্ধ না রেখে আপনারা বসবাস করেন, যে কেউ লোক থাকেন, যেহেতু এখানে কিছু কাজ আমরা করেছিলাম, জিনের আসা যাওয়া, লোক থাকলে খুব ভালো হয়, আপনি এখানে একজন লোক থাকার ব্যবস্থা করে দেন। তো ওদের যখন একটা লোক থাকলো, ও আবার যখন ঘরে প্রবেশ করছে কিছু ছোট ছোট পাথর দেখতে পাইছে এবং মার্বেল, তারপর কিছু খেলাধুলার মতোই কিছু পাওয়া যায়। তো ওইখানে রাত্রেবেলায় ও যখন মশার কয়েল জ্বালিয়ে ঘুমাইতেছিল, ও দেখছে যে 5 থেকে 7 জন ছোট ছোট ছেলে, প্রায় 5-7 জন ছোট ছোট ছেলে এসে, তাদের শরীরে কোনো কাপড় নেই, একেবারে বস্ত্রহীন, ওরা এসে মশার কয়েলটা নিভিয়ে দিল এবং তাকে সেই জায়গাটার মধ্যে ঘুমাতে দেবে না, বারবার বলতেছে তুমি এখান থেকে বের হয়ে যাও, আমরা খেলাধুলা করব। ওনাকে যখন এই জিনিসটা দেখাইতেছে, উনি খুব ভয়ে সেদিন একটা চিৎকার করে পড়ে যায়। এরপর ওই ঘরটা যখন পরিষ্কার করা হয়, যে ছোট ছোট পাথর ছিল, মার্বেল ছিল, আসে খেলতো, ওইগুলো পরিষ্কার করাতে ওকে খুব খুব সমস্যা করেছে। যার নাম গিয়াসউদ্দিন ভাইয়াকে খুব ভাবে অশান্তি, মানে তাকে খুব কষ্ট দিছে, তাকে সেই রুমটাতে থাকতেও দেওয়া হয় নাই, খুব বিরক্ত করতো। তো এবার আমাকে যখন ডাকানো হইলো, আমি যখন গেছি তাকে বসালাম ওই ঘরটাতেই, আমি যে বসেন কোথায় কি আমি দেখি। যখন বসালাম তখন আমাকে বলতেছে, উপস্থিত করাছি, বলতেছে আমাদের খেলনা, আমি যাই জিনিসগুলো নিয়ে খেলতাম আমরা, এইগুলো কেন ফেলে দিল, আর ও এই ঘরটাতে কেন সে ঘুমাবে, এই ঘরটা তো ওর না, ও কেন এখানে ঘুমাতে আসবে, আর আমাদের খেলনা কেন ফেলে দিল, আমরা তো খেলতাম, ছোট ছোট জিনগুলো ছিল। পুরো ওকে বলছি যে এখন কি করা যায়, ফেলে দিচ্ছে আবার আনতে হবে, না এটা আনতে হবে না, ওকে আমরা শাস্তি একটাই দিব। আমাদের ওই কারিগর বাড়ির কাছে একটা কবরস্থান ছিল, বলছে যে সারা রাত ওই কবরস্থানের মধ্যে ওকে শুয়ে রাখতে হবে, যদি সারা রাত শুয়ে রাখো তাহলে আমরা ওকে মাফ করে দিতে পারি। পরবর্তী আমিও ছিলাম সাথে, পুরো সারা রাত এই শীতটার মধ্যে কি মাটির মধ্যে শুয়েছিল। আচ্ছা, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু ওই রুমটাতে কাউকে প্রবেশ করতে না বলছে, যে রুমটাতে কেউ যেন প্রবেশ না করে, আমরা এখানে খেলবো, আমরা থাকবো। ওকে।
সো এই হচ্ছে অবস্থা। আপনার কাছে আরো একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা শুনবো, তবে তার আগে কিছু SMS পড়ে আসি এবং একটা খবর জানিয়ে দিই আপনাদের সবাইকে। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে 10টা জায়গায় আমাদের যে রেডিও স্টেশন রয়েছে রেডিও ফুর্তির, সেখানে আমাদের ভূত এফএমের জন্য কিন্তু QRJ প্রয়োজন। সুতরাং সেই জন্য আপনি আপনার সিভি পাঠিয়ে দিতে পারেন ছবি সহ, এবং অবশ্যই কোন এলাকায় আপনি ইন্টারেস্টেড, কোন এলাকার ব্যাপারে আপনি ইন্টারেস্টেড, তো আপনি কোথা থেকে, হয়তো আপনি চিটাগাং করতে চান, হয়তো আপনি রাজশাহীতে করতে চান, সুতরাং কোন এলাকায় আপনি করতে ইন্টারেস্টেড সেটা আমাদেরকে জানিয়ে দিতে পারেন, এবং অবশ্যই কেন আপনি আরজে হতে চান সেটাও একটু লিখে দিতে হবে, এবং আমাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। আমাদের যে রেডিও ফুর্তির অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা আপনি পেয়ে যাবেন। আপনি ভিজিট করতে পারেন www.radiofurti.fm। এখানে গিয়ে আপনি আমাদের অ্যাড্রেসটা পেয়ে যাবেন, এবং আমাদের অ্যাড্রেসটা খুবই সহজ। সেটা আপনারা আমাদের যে ফেসবুকের পেজ www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell, সেখানে গিয়েও কালেক্ট করে নিতে পারেন। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আমাদের আজকের যে পেজটা, সেখানে আমাদের আজকে অতিথিদের ছবি দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আমাদের ফেসবুক পেজগুলো অবশ্যই ভিজিট করবেন এবং সেখানে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ইনশাল্লাহ আমার মনে হয় যে সেটা ভালো হবে। এবং আমাদের কাছে একটা যেটা এখন করবো, সেটা হচ্ছে একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Booth FM. Tonight comes alive with Grabbing Phone. আসসালামু আলাইকুম টু দ্য অল রেডিও ফুর্তি মেম্বার্স। আশা করি রাসেল ভাই ভালো আছেন। আমি অনেকদিন ধরে ভাবছি যে আপনাদের সাথে কিছু শেয়ার করব করে। এর মধ্যে একবার আমি একটা ভয়েস মেইলও করেছিলাম, অ্যাড্রেসও ঠিক ছিল, সব ছিল। আমি 2-3 বার ট্রাই করেও আমি পাঠাইতে পারি নাই আপনাদেরকে ঘটনাগুলো। তো রিসেন্টলি একটা ঘটনা আমার সাথে আবার ঘটে গেল, তো আর পারলাম না শেয়ার না করে। অ্যাকচুয়ালি আমি শেয়ার করতে চাচ্ছিলাম অনেক কিছুই, কিন্তু হচ্ছিল না। বাই দ্য ওয়ে, যে ঘটনাটা ঘটছে আমি সেটা বলি। এটা হচ্ছে আমার একটা বাইক আছে, বাইকটা আমি করাই হচ্ছে মিরপুরে আপনার পত্রিকার মোড়ে, ওখানে একটা বাইকের গ্যারেজ আছে যেখানে আমি নিয়মিত আমার বাইকটাকে দেখাই। তো ঘটনাটা এক রাতে থার্সডে নাইট, লাস্ট উইকের থার্সডে নাইট, আমি বাইকটা ঠিক করতে করতে আমাদের অনেক দেরি হয়ে যায় বলতে রাত 1:20-22 এমন আমি বাইক স্টার্ট করি, ওখান থেকে রওনা দিই। আমার কানে ছিল হেডফোন, আমি হেলমেট পরা, মাস্ক পরা, হাতে গ্লাভস পরা, বাইক চালাচ্ছি, গান বাজছে আমার হেডফোনে, একটা ডিজে সং বাজছিল। আমি এর মধ্যে মিরপুর ক্রস করে যখন কালশি রোডে ঢুকলাম, যে ওখানে একটা পেট্রোল পাম্প আছে, যে পেট্রোল পাম্পটা এখন আর সোজা যাওয়া যায় না, ইউ মাস্ট বি হ্যাভ টু টেক রাইট। তো ওদিক দিয়ে রাইট নিয়ে যে রাস্তাটা নতুন, এই রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে গেলে একটা কালভার্ট আছে। তো কালভার্টটা আমি ক্রস করতেই আমার বাইকটা সাডেনলি একদম টোটালি অফ হয়ে গেল। সেই ঘটনাটা বলছি, বাট আমার শরীরে পশম এখনো দাঁড়িয়ে আছে যে আই ওয়াজ রিয়েলি শক। যদিও আমি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর মধ্যে আছি অলরেডি, এন্ড আমি ফেস করি। এখন আমি এই যে ভয়েস রেকর্ড করছি, আমার সামনে একটা কাক এসে, সে আপনি শুনতেই পাচ্ছেন, কাকটিও মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে সে সাইনিং সামথিং। দেখেন, সে এখন ডাকটা চেঞ্জ করে দিয়েছে, যদি আপনি শুনতে পাচ্ছেন কিনা জানি না। বাই দ্য ওয়ে, আমি ঘটনায় চলে যাই আবার। আমার গাড়িটা সাডেনলি, বাইকটা একদম টোটালি অফ হয়ে গেল। আমি বাইকটা স্পিড ছিল তখন 60-70 এমন ছিল, কানে গান বাজছে। তো হঠাৎ আমার বাইকটা টোটালি অফ হয়ে গেল, মিনস ইঞ্জিন অফ, লাইটস অফ, এভরিথিং। আমি বাইকটা ক্লাসটা ধরে বাইকটাকে স্লো করে আস্তে করে আমি সামনে গিয়ে সাইড করলাম। ওখানে আবার কিছু বাসও দাঁড়িয়ে থাকে লেফট সাইডে। একদম তখন বাজে হচ্ছে প্রায় 1:30, 1:43 এমন আই থিঙ্ক।
যদিও সঠিকভাবে সময়টা বলতে পারছি না, বাট দেড়টার পরে। তো কাকটা আমাকে বলতে দিচ্ছে না, যদি আপনি শুনতে পাচ্ছেন কিনা জানি না। আচ্ছা, লেটস কন্টিনিউ। তো বাইকটা আমি পার্ক করে আমি কোনো গিয়ার টিয়ার চেঞ্জ করিনি, জাস্ট ক্লাস ধরা আছি। এর মধ্যে আমি ক্লাসটা ছেড়ে বাইকটা যখন ফুললি স্টপ হয়ে গেল, স্টপ করার পর ব্রেক করার পরে আমি স্ট্যান্ড করার পরে আমি বলি আগে চাবিটা যেহেতু অনই ছিল, তো আমি চাবিটা আগে অফ করবো, রাইট, এন্ড দেন আই উইল টার্ন ইট ব্যাক এগেন। তো এই থিং করে আমি চাবিটা অফ করতে গেছি। চাবিটা অফ করতে গিয়ে দেখি যে চাবিটা অলরেডি অফ। আশা করি আপনি বুঝতে পারছেন। বাইকটা অলরেডি চাবিটা কেউ ঘুরিয়ে দিয়ে বন্ধ করে দিয়েছে। আমি তৎক্ষণিক একদম মানে খুব শক্ট হয়ে গিয়ে আমি পিছনের দিকে তাকাচ্ছি মিরর দিয়ে, যে কিছু দেখা যাচ্ছে কিনা। যদিও আমার কিছু এক্সপিরিয়েন্স আছে এইসব ব্যাপারে। তো দেখলাম পেছনে কেউ নেই, অনেক দূরে বাসের সাথে একটা লোক দাঁড়ানো। তো আমি সামনে দেখলাম। তো দেখার পরে আমি সাথে সাথে আমার গানটা আমি বন্ধ করে দিলাম। সর্বপ্রথম যে কাজটা আমি করলাম, গানটা আমি বন্ধ করে দিয়ে হেলমেটটা খুলে মাস্ক খুলে আমি এবার গিয়ারটা চেক করলাম, যেহেতু আমি কোনো গিয়ার নিউট্রাল করিনি। হ্যাঁ, তো আমি গিয়ারটা নিউট্রাল করতে গিয়ে দেখি আমার সমস্ত গিয়ার পেছনে। যদিও আমার মনে হয়, জানি না আমি নিউট্রাল করেছিলাম কিনা, তখন দেখলাম আমার সমস্ত গিয়ার, 4টা গিয়ারই পেছনে পড়ে আছে। গাড়িটা নিউট্রাল করলাম, নিউট্রাল করে আমি আয়তন করছি, করে আমার শরীরে ফু দিয়ে গান বন্ধ করে দিয়ে হেডফোন খুলে ফেললাম, খুলে মোবাইল টোবাইল রেখে চাবিটা দিলাম, দেওয়ার সাথে সাথে লাইট টাইট সব অন হয়ে গেল। কিক দিলাম, কিক দেওয়ার সাথে সাথে গাড়িটা স্টার্ট হয়ে গেল। স্টার্ট হয়ে আমি সারা রাস্তায় দোয়া পড়তে পড়তে বাসায় আসলাম। বাসায় এসে আমার মিসেসের সাথে আমি ব্যাপারটা শেয়ার করলাম যে আমার একটা দোয়া দিই। তো এই ছিল আমার রিসেন্টলি যে ঘটনাটা আমার লাইফে ঘটছে। আমার জীবনে এমন ঘটনা ঘটছে 2010 আমি দোহা কাতারে যাই একটা কোম্পানিতে। ওখান থেকেই আর কি আমি পদস্থ হই কিনা জানি না। Mood FM. The night comes alive with Robin Ford. ইয়েস, যে অডিও ক্লিপটার কথা বলছিলাম সেই অডিও ক্লিপটা আপনারা শুনলেন, এবং আপনারা শুনেছেন অনেকেই যে যিনি ঘটনা বলছিলেন, পুরো ঘটনা বলার সময় একটা কাক অনবরত ডেকে যাচ্ছিল এবং মাঝখানে সে তার ডাকার শব্দটা পরিবর্তন করে এবং কোনোভাবেই তাকে যেন ঘটনাটা বলতে দেয়া হবে না, এরকম একটা ব্যাপার। তো এই অডিও ক্লিপটা পাওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করি যে আমাদের অডিও ক্লিপটি পাঠিয়েছেন তার সাথে, এবং তিনি এই মুহূর্তে আমাদের স্টুডিওতে, এবং তার কাছ থেকে আমরা বিস্তারিত সবকিছু শুনবো, এই ব্যাপারেও জানবো এবং সবকিছু শুনবো। রূপক এবং আচ্ছা, নামটা পড়ার আগে চলে গেল, হ্যাঁ না, রূপক এবং জয় কুমিল্লা থেকে আমাদের SMS করেছেন। অডিও ক্লিপ ওয়াজ সো স্কেরি। আমরা এরপরে ভয় লিখছেন, ভয় পেলাম। এরপরে আমরা যে ঘটনাগুলো শুনবো তার কাছ থেকে, তার আগে কিছু SMS পড়ে নিচ্ছি। বৌদিস্ট প্রিন্স আমাদের বাড্ডা থেকে SMS করেছেন। তুলি আমাদের SMS করেছেন এবং তিনি খুবই বিপদের মধ্যে আছি। আচ্ছা, এবং আমাদেরকে জ্যাকলিন নাটোর টিভি সেন্টার থেকে SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি বর্ণ বরিশাল থেকে, এবং SMS করেছেন নবনিয়া আমাদেরকে, এবং SMS করেছেন দেখতে পাচ্ছি, আচ্ছা তিনি বলছেন যে আপনি কিন্তু আমার টুইট পড়েন না, ওকে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি বিশ্বজিৎ বরিশাল থেকে SMS করেছেন আমাদেরকে মাহাদি হাসান, এছাড়াও মিজান আমাদের SMS করেছেন সিলেট থেকে, এছাড়াও আমায়া আমাদের SMS করেছেন হাজারিবাগ থেকে, এবং আজকের স্টোরিগুলো খুবই ইন্টারেস্টিং লাগছে সেটা তিনি লিখেছেন। আরো ইন্টারেস্টিং স্টোরি আপনাদের জন্য ওয়েট করছে কিন্তু আছে আমাদের
এই মুহূর্তে। আমাদেরকে ফুয়াদ উত্তরা থেকে এসএমএস করেছেন, এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সম্রাট, আসিফ নেহাল আমাদের এসএমএস করেছেন চাপাই নবাবগঞ্জ থেকে, আমাদের এসএমএস করেছেন অনিক বাহার আমাদের খিরকাল থেকে এসএমএস করেছেন, রানা ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন, অন্তু আমাদের এসএমএস করেছেন এম কে মুন্না, এছাড়াও হৃদয় আমাদের মিরপুর থেকে এসএমএস করেছেন, মুন্না সেতাবগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন। সো আমরা এসএমএস পড়লাম এবং আমরা তারপরে আবারও ফেসবুকে দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদেরকে আলমগীর হোসেন জনি আমাদের লিখেছেন, যে অনেকেই লিখছেন যে ভয় পাচ্ছেন। স্বপ্ন ভাঙা গল্প আমাদের লিখছেন ভূত এফএম ইজ দ্য বেস্ট আমাদেরকে, এবং আপনারাই সেই বেস্টটা বানিয়েছে আর কি আমাদেরকে। এছাড়াও মাহমুদুর রানা মুন্না লিখেছেন অসম পিক, মানে আচ্ছা আমি যে ছবিটা আপলোড করেছি সেই ছবিটার কথা বলছেন। অশ্রু খন্দকার আমাদের এসএমএস করেছেন, না কমেন্ট করেছেন এখানে ফেসবুকে দেখতে পাচ্ছি। এমডি রাজু ইসলাম আমাদের সাথে আছেন, সেটা তিনি জানিয়েছেন। আব্দুল্লাল মামুন আমাদের সাথে আছেন, সেটা তিনি জানিয়েছেন ফেসবুকে। তো আমাদের এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শুনে। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন আমাদের সাথে। আর তাছাড়াও আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে চাইলে আপনাদের অ্যাড্রেসটা জেনে নিন, www.facebook.com/furti and www.facebook.com/bhutfm.russell। আমরা ভূত এফএম এর জন্য আমরা চাচ্ছি যে co-RJs ফর ভূত এফএম, এবং আমাদের 10টা যে স্টেশন রয়েছে রেডিও ফুর্তির, ইন্টারেস্টেড অ্যাপ্লিকেন্টসদের আমরা রিকোয়েস্ট করছি আপনাদের সিভি, আপডেটেড সিভি along উইথ ফটোগ্রাফ, এবং আপনাকে অবশ্যই লিখতে হবে যে ছোট্ট করে সেইটার মধ্যে যে আপনি কেন ভূত এফএম এর co-RJ হতে চান, এবং একটা সিঙ্গেল পেজে হতে হবে, এবং সেটা আমাদের সেন্ড করতে হবে ভূত এফএম এ, এবং অথবা আমাদের রেডিও ফুর্তির অফিসে। ভূত এফএম এর অ্যাড্রেসটা আপনারা জানেনই, আর রেডিও ফুর্তির অ্যাড্রেসটা আপনারা ইন্টারনেটেই পেয়ে যাবেন এটা, এবং সেখানে আপনারা পাঠিয়ে দিতে পারেন। এবং 16+ যে কেউ অ্যাপ্লাই করতে পারেন, এবং রেডিও ফুর্তি RJ হান্ট, এবং কোন জায়গায় আপনি এই আপনাদের যে আপনারা যে RJ হবেন এবং কোন জায়গায় আপনারা ড্রিঙ্কটা করতে চান বা কোন স্টেশনে থাকলে আপনার যেটা সুবিধা হয় সেটা আমাদের জানিয়ে দিবেন অবশ্যই। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনা, এবং একটু আগে যে অডিও ক্লিপ শুনলাম তার কাছে আপনার নামটা প্লিজ একটু বলবেন, আরেকবার বলতে হবে আপনার নামটা। সরি, আমি যদিও এর আগের বার আমার পরিচয়টা বলিনি। জি, এতদিন আমার ঘটনাগুলো শুধু আমার ফ্যামিলি মেম্বার্স জানতো, তার মধ্যে স্পেশালি আমার মিসেস। তো আজকে দেশবাসী জানছে, জানি না কি হবে নেক্সট। আমি আসিফ, আশকোনা থেকে এসেছি, হাজি ক্যাম্প এয়ারপোর্টের অপোজিটে। ওকে, সো এই যে আপনি ঘটনা বলছেন এবং সেদিন বাধাগ্রস্ত হচ্ছিলেন বারবার, তো এইরকম মানে বিভিন্ন সময় আপনি কি এই ঘটনা যখন বলতে যান তখন কি এর আগেও এরকম ভাবে বাধা পেয়েছেন, মানে বলতে চাচ্ছেন, শেয়ার করতে চাচ্ছেন কিন্তু পারছেন না? হ্যাঁ, যেমন আপনি বলছেন যে আপনি ইমেলটাই পাঠাতে পারছেন। হ্যাঁ, সেটাই বলছিলাম যে আমি অনেকদিন আগে একটা ঘটনা শেয়ার করতে চাচ্ছিলাম। তো আমি ভাবলাম যেহেতু আমি ফ্রি সময় এখন দেশে আছি, তো কি করবো, সো শেয়ার করি আমার থটস, আমার স্টোরিগুলো, যে হ্যাঁ তাহলে দিলাম সময়টা ফ্রি। তো যখন আমি এর আগের বার তখনও ভয়েস মেইলে ছিল, তা আমি সেন্ড করার পরে ফার্স্টে জিমেইল থেকে অনেকবার সেন্ড করেছে, যেহেতু ইউজুয়ালি আমি জিমেইলটাই ইউজ করি, জিমেইলটা একটু সেফ অ্যান্ড গুড, সো ইয়াহুটা ইউজ করি না। তো নেক্সট আমি অনেকবার ট্রাই করে যখন আর পারলাম না আপনাকে ঘটনাটা সেন্ড করতে, তারপরে আমি আর ট্রাই করিনি কোনো ঘটনা শেয়ার করার জন্য। লাস্ট টাইমে বাইকটা এমন হওয়ার কারণে তখন আমি বললাম যে না, আই উইল শেয়ার ইট এনিহাউ, ইভেন আই হ্যাভ টু কাম হিয়ার, I will come and submit the soft copy to you. এবং ফাইনালি yes, my mail is sent it. আমি এর আগেও থার্ড মেইলে আমি লিখেছি, সেন্ট মেইলটা আছে কিনা জানি না, যদি থাকে ওখানে লেখা আছে যে প্লিজ রাসেল ভাই, যদি আপনি আমার মেইলটা পেয়ে থাকেন প্লিজ লেট মি নো, ইভেন আমি আপনাকে কল করেছি, রিপ্লাই, রাইট, বিকজ আমি বুঝতে পারি না যে আসলে পাচ্ছে কিনা। দেখা যাচ্ছে ইন্টারনেট এখানে দেখাচ্ছে না ফেইলের রিপোর্টটা, কিন্তু বাট অ্যাকচুয়ালি ফেইলের
যাচ্ছে না। That's it. ওকে, সো আপনার সাথে যে আপনি কাতারের ঘটনা বলছিলেন, যে কাতারে আপনার সাথে তখন থেকে আপনি পজেসড আপনি মনে করেন, কি হয়েছিল কাতারে যদি আমাদের একটু বলতেন? আমি ঘটনাটা যদিও একটু লম্বা, আমি Short শর্ট করার করার চেষ্টা করেছি। আমি কাতারে আমার ফ্যামিলি সবাই শুনছে, তো তখন আমি সেকেন্ড একটা কোম্পানিতে যাই এখান থেকে। ওই কোম্পানিতে আমি এক্সিকিউটিভ এসে যাই, পোস্টে যাই। যাওয়ার পরে আমার একটা অ্যাকোমোডেশন থাকে ওয়ার্ক প্লেসের, একটা সাইট ওয়ার্ক প্লেস, যেখানে ধরেন কম্পাউন্ড মোর দেন 200 কম্পাউন্ডস থাকে। ওখানে যত এয়ার কন্ডিশনস, কুলিং সিস্টেমের কন্ট্যাক্টটা আমার কোম্পানির থাকে। সে আমি এখানে সাইট এক্সিকিউটিভ থাকি। আমাকে যে অ্যাকোমোডেশনটা দেওয়া হয় এটা হচ্ছে একটা ডুপ্লেক্স বাসা, উপরে 3 রুম, নিচে 3 রুম। তো 3 রুম সোজা গিয়ে মাথায় গিয়ে রাইট এন্ড লেফট সাইডে 2টো রুম, আর ঢুকে গেট থেকে লেফট সাইডে যে রুমটা, ওই রুমে পরে হচ্ছে আমার বেড। তো অ্যাজ ইউজুয়ালি একটা কোম্পানিতে জয়েন করলে যে প্যাকেজটা দেওয়া হয়, আমার দেওয়া হলো, আমার বেডটা দেখিয়ে দেওয়া হলো যে এই বেডটা আমার। বেডটা ছিল, বেডটা বর্ণনাটা বলি রুমের, বিকজ আপনার ঘটনাটা আইডেন্টিফাই এর জন্য আপনার এইগুলো প্রয়োজন আছে। দরজা থেকে ঢুকলে যখন ঠিক স্ট্রেট যাবেন, তখন একটা খাট, ওখানে সিঙ্গেল খাট, ওখানে একজন ড্রাইভার থাকেন, একজন বয়স্ক লোক পাকিস্তানি। আর দরজা থেকে ঢুকলে রাইট সাইডে একজন ইন্ডিয়ান শিখ, যাদের মাথায় বড় বড় পাগড়ি টাইপ থাকে, নট পাগড়ি। পাগড়ির কথাটা আমি একটা ইনফরমেশন প্লিজ আমাদের মুসলমান ভাইদেরকে আমি দিয়ে দিচ্ছি। আমাদের মধ্যে অনেক মুসলমানরাই আছেন, আমি নিজে দেখা, যারা ওই শিখদেরকে মুসলমান ভাবেন, বিকজ তাদের দাড়ি তারা কখনো কাটেন না। আমাদের যেমন হুজুররা 5 ওয়াক্ত নামাজ পরেজগার, ঠিক শিখরাও এরকম, যারা কখনো দাড়িতে কেচি লাগায় না, চুলে কেচি লাগায় না, তারা হচ্ছে ওদের মোল্লা। সো আমাদের অনেক মুসলমানরা এই থিংটা করে থাকেন যে এরা মুসলমান। সো প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যারা জানেন না ওনাদেরকে কখনো আপনারা মুসলমান ভাবার করেন না। তো বিছানা আমাকে দেখে দেওয়ার পরে আমি বিছানাটা ঠিকঠাক করছি। বেডশিট বিছানোর সময় ওই ভদ্রলোক, ড্রাইভার যে মুরব্বী, উনি আমাকে বলছেন যে এই বিছানাটা তোমাকে দেয়া হয়েছে, এই বেডটা? আমি বললাম জি। বলে অন্য কোনো বেডে দিল না? আমি তো জানি না, আমাকে এই বেডটা সিলেক্ট করা হয়েছে আমার জন্য। বলে ঠিক আছে, কেন যেন এই বেডের লোকগুলো থাকে না। ফার্স্ট সাইন, যেটা আমি বুঝতেই পারিনি, লেটার অন আমি এটা নোটিস করলাম যে এই কথাটার মানে হচ্ছে আজকে যেটা। তো শুরু করলাম থাকতে থাকতে কিছুদিন পরে আমি শুনি যে মানে বিল্ডিং এর ডুপ্লেক্স বাড়ি, তো রাতে আমি সবার লাস্টে আমি ঘুমাই, সবার শেষে আমি ঘুমাই। সো আমি শুনি কখনো কিচেনে কেউ পানি করছে, রান্না করছে। তখন আমি ভাবতাম কি দেখি কে এত রাতে রান্না করে, ঘুম করে মর্নিং এ সবার অফিস আছে। গিয়ে দেখতাম কেউ নেই, কিচ্ছু নেই। তো আবার আমি এসে আমি শুয়ে পড়তাম। শুয়ে পড়ার পরে এরকম কিছুদিন যাওয়ার পরে একদিন আমি এর মধ্যে একটা ড্রিম আমি করেছিলাম, যে স্বপ্নটা আমি জানতাম না এটাই সেই স্বপ্ন। ছোট একটা ঘটনা ঘটার পরে যে ওখানে প্ল্যান্টে কিছু আমাদের ওয়ার্কার্সরা কাজ করতেন, তো ওনারা এয়ার ব্যান্ড বলে আর কি, এয়ার ব্যান্ড যেটা কানে দিয়ে প্ল্যান্টেশনের ভিতরে গিয়ে ওয়ার্কার্সরা কাজ করে। তো ওখানে গিয়ে ওরা কি করছে, সামওয়ান মেবি একটা প্যাকেট দরজার শিকের সাথে এমনি ঝুলিয়ে রেখেছে। তো আমি নতুন হিসাবে ওই 2 পিস কানের যে এটা দেখে আমার খুব ইন্টারেস্টেড, যে জিনিসটা কখনো দেখিনি, কি ব্যাপার। দেখলাম যে পেছনে লেখা যে এটা কানে করে। তো প্যাকেটটা হাতে নিয়ে আমি যেন কেন আনমনা হয়ে আমার মনে হচ্ছে যে এই জিনিসটা তো ঘটা জিনিস, হাউ কাম ইটস রিপ্লেইং এগেন। এই বাড়ি আমি আসছি, এখানে এই এয়ারম্যান গুলো আমি দেখছি, আবার আমি কাউকে জিজ্ঞেস করতেছি, মানে এটা ভাবতে ভাবতে এই যে মানে কাউকে জিজ্ঞেস করতেছি, ওই একটা লোক ঠিকই আসলে আসতেছে, সে আসবে, গেটটা খুলবেই, তখন আমি তাকে জিজ্ঞেস করবো, এটা হবে পরে। বাট এটা কিন্তু আমি ওই যে তখন ভাবতেছি, ভেবে নিচ্ছেন হ্যাঁ যে এরকম তো হওয়ার কথা ছিল, এরকম তো আমি দেখছি, এখন কেউ আসবে, একজন আসবে। বলতে বলতেই একজন রিয়েলি আসছে। এর আগে আপনি এরকম গেস করতে পারতেন না কোনো সময়? হঠাৎ করে গেস করা শুরু না, করলেন? ওই আমি প্যাকেটটা হাতে নিয়ে যখন আমি দেখতেছি, যে আমি বলি এটা তো ঘটে যাওয়া একটা ঘটনা, যে এরকম একটা বাড়িতে আমি আসবো,
হ্যাঁ, এরকম আচ্ছা, দরজার সাথে সেটাও এটা type হ্যাঁ আচ্ছা। আছে। আমি আবার হাতে নিয়ে, বিকজ নতুন একটা জিনিস দেখলে সবাই ইন্টারেস্টেড থাকে যে জিনিসটা কি একটু দেখি আসলে। তো ঠিক তখন দেখে আমি ওইটাকে ভাবছি যে না, এটা তো হওয়ার কথা না, এটা তো অলরেডি আমি কোনো একদিন দেখছি। হ্যাঁ, তো তারপরে আমি কি করলাম যে দেখি ওই লোকটা আসলো, আসার পর আমি জিজ্ঞেস করলাম এটা কেন ইউজ করে, এটা কানে দেয় না? বলে হ্যাঁ। বলে কিসের? বলে এটা প্ল্যান্ট ইউজ করার জন্য। ওই যে জানলাম, ঘরে আসলাম, এসে ওই জিনিসটা আমার মাথা ব্যথা করেছে। তো ঠিক তার কিছুদিন পরে একদিন রাতে হ্যাঁ আমি দেখি কি আমার পায়ের কাছে কেউ দাঁড়িয়ে সে আমার মুখের দিকে হাত দুটোকে একদম ঠিক আমরা যে এইভাবে থাকি, হাত দুটোকে এমন করে বুকের সাথে ধরে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আপনি তখন কি করছিলেন? আমি ঘুমন্ত, আপনি ঘুমন্ত আমি অবস্থায়? তখন ঘুমাচ্ছি, হুম হুম। মানে জাস্ট ঘুমাইছি বোধহয় 15 to 20 মিনিটস পরেই, মানে এর মধ্যে আপনি বুঝতে পারছেন, চোখ খুলে দেখতে পাচ্ছেন নাকি চোখ বন্ধ করে? হ্যাঁ, আমি চোখ খোলা, আমি দেখছেন যে কেউ একজন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কেউ দাঁড়িয়ে আছে। হুম। তো আমি ভাবছি কি যে ওই ইন্ডিয়ান লোকটা সম্ভবত আমার সাথে দুষ্টমি করছে আমার দিকে তাকিয়ে, যে অনেক আমাকে ভয় দেখাবে হয়তো বা, কারণ তার আগে পাকিস্তানি লোকটা বললো কেন যেন এখানে থাকে না। আবার অনেকে আমাকে হেড অফিস থেকে বলেছে যে পলিসি করে, হ্যাঁ আপনি আপনার এটা করে নিবেন, কারণ এখানে কেউ সবাই চায় নিজে আপগ্রেড হইতে, তো আপনি আপনারটা খেয়াল রাখবেন। আমাকে এটা ম্যানেজারই বলে দিছে। সো আমি ভাবলাম হয়তো তারই একটা পার্ট হতে পারে আমাকে এখান থেকে সরিয়ে যাওয়া। তো আমি উঠে যাব, মানে গিয়ে আর কি তার মুখে, আমি আসলে এমন একটা পোজ নিচ্ছিলাম যে আমি উঠে তার চেহারার দিকে ফেস টু ফেস তাকে আমি কথা বলবো। তো আমি উঠতে পারছি না। তো উঠতে না পারলেই যখনই আমি কোনো একটা বিপদে পড়ি, বা যদি মনে হয় এখানে আশেপাশে, যেমন আপনার বিল্ডিং এ ওঠার সময় 8th ফ্লোর ইজ টু হাই ওয়াকিং ডিস্টেন্স, সো উঠছিলাম আর আমি ভয় পাচ্ছিলাম। তখনই আমার একটাই অস্ত্র, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির যে অনেক বড় শক্তি, আসলে এটা আমি খুব পেয়েছি, বিকজ বোবার সাথে ফাইট করতে গেলে আয়াতুল কুরসি হচ্ছে সবচেয়ে বড় বই। সেদিন কি হলো তারপরে? তো সেদিন আমি তখন আয়াতুল কুরসি পড়া যখন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে দেখে আমি ছুটে গেলাম, আমার হাত পা নড়ে উঠছে। আমি স্ট্যান্ড হয়ে সাথে সাথে আমি ওই খাটটার দিকে, মানে আমি ল্যাপটপ ছিল, আমার টেবিল ছিল বিছানার সাথেই থাকে, মানে টি টেবিলের মতো একটু হাই থাকে, যেখানে আমরা ল্যাপটপ, মানি ব্যাগ, ওয়ালেট টয়লেট সব ওখানে রাখি ইজি অ্যাক্সেসের জন্য। তো আমি ল্যাপটপে হাত দেওয়ার সাথে সাথে লাইটটা অন হয়ে গেছে। একটা সেকেন্ড বা নট মোর দেন 2 সেকেন্ড, 2 সেকেন্ডস এর মধ্যে সেই লোকটা গিয়ে কিন্তু শুয়ে গিয়ে একদম নিস্তব্ধ হয়ে যেতে পারবে না 2 সেকেন্ডের মধ্যে, কখনোই সম্ভব না। তবুও আমি সন্দেহ মানুষকে যা করে আর কি, আমি তবুও তাকে ডাক দিলাম। আমি কিন্তু 1-2 মিনিট তার দিকে তাকিয়ে অবজারভেশন করছি যে নড়াচড়া করছে কিনা বা অনেকক্ষণ ঘুমাচ্ছে কিনা। তো আমি কি করলাম যে না, তবু আমি মন মানলাম, তাকে ডাক দিলাম। আমি বললাম যে এক্সকিউজ মি, আমি বাংলায় বলি, যে আপনি কেন এরকম করে দাঁড়িয়ে আমার পায়ের সামনে আমার দিকে এইভাবে তাকিয়ে, কারণ তাকে দেখতে একটু বিভৎস দেখা যায়। কেন দাড়ি মোছ কোনো কিছু কাটা হয় না কখনোই, যে দেখতে ভয় দেখা যায়। তো ভয় পাইছি, আমি তখন বললাম যে আমি কিন্তু ভয় পাইছি, তুমি এই ধরনের ফান করো না, কারণ এই দুষ্টামিতে মানুষের জান চলে যেতে পারে। তো বলে যে না দেখ, আমি সিরিয়াসলি ঘুমাচ্ছিলাম। তো আমি পাকিস্তানিটা যে আমার ওই পাশে ছিলাম, দেখলাম না সেও সিরিয়াসলি ঘুমাচ্ছে, সে বুড়া লোক। সেদিন চলে গেল। যাওয়ার পরে আমি 1-2 দিন পরে আমার এক ফ্রেন্ড আছে শ্রীলঙ্কান, যে লোকটা যে বলছিলাম আমি এর আগের বার, তো আমি ওই ফ্রেন্ডকে শেয়ার করলাম যে এমন আমি তো এরকম দেখলাম। হ্যাঁ, তো বলে যে না এগুলা কিছু না। হ্যাঁ, সাধারণত স্বাভাবিক, আপনি সবাই উড়িয়ে তখন আমি কি করলাম, আমি বলে টলে আমি বাসায় চলে আসছি। বিকেলে আমাদের ডিউটি শেষ, সেই যথাক্রম লাইক এভরি নাইট আমি নেটে বসে আছি। যখন রাত হলো, লেট নাইট, আমি ঘুমানোর টাইমে ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যাওয়ার পর ঠিক ওই 15-20 মিনিট পরে যেমন হয় ওইরকম আমি দেখছি কি এখন আমার পাটা আস্তে আস্তে একটা পা ব্যান্ড হচ্ছে কি লেফট টু রাইট, মানে স্ট্রেট থাকলে আপনি রাইট করেন আর লেফট করেন, ব্যান্ড যেদিকে নিজেই পাটা স্লোলি ব্যান্ড হচ্ছে লেফট। আমি আমার সাথে সাথে আমার মাও বলেন যে আমি খুব তীক্ষ্ণ ঘুমের মধ্যে খুব সহজে করি। তো আমি ঘুরে দেখি যে না কেউ নেই, আমার পাটা কিন্তু আমার চোখ খোলা, আমি ঘাড় ঘুরোচ্ছি না, যেহেতু আমি স্ট্রেট শোয়া। তো আমি স্ট্রেট শোয়া, আমার পাটা ঘুরে ঘুরে আস্তে আস্তে লেফট দিকে উল্টো এরকম ব্যান্ড হচ্ছে।
তা আমি পা ঘুরোচ্ছি যে পাটা ইয়ে করবো, দেখি না পারছি না শক্তিতে। তখন আয়াতুল কুরসি পড়ার ট্রাই করছি। আজকে আমি আয়াতুল কুরসি পড়তে পারছি না। মনে হচ্ছে আমার পাটা জোড়াটা টাস করে যে গোড়ায়, যে রানের গোড়া যেখান থেকে আমাদের জয়েন্ট পাটা হ্যাং হয়, মনে হচ্ছে ওখান থেকে ভেঙে যাবে আমার পাটা। আমি অনেক জোরে কাঁদছি, ইয়ে করছি যে আমার পাটা মানে আমি সোজা করবো, আমি আর পারছি না সহ্য করতে। আয়াতুল কুরসিও পড়তে পারছি না, ভাবছি যে হয়তো আজকে রাত্রে আমি মরে যাব। সো আমি খুব হার্ড এন্ড সোল আল্লাহ আল্লাহ বলে অনেক জোরে জোরে ভেতরে ডাকছি। কে শোনে আমাকে? তো কেউ শুনছে না। এনিহাও আমি আয়াতুল কুরসি পড়লাম। পরেও যখন লাস্টের আয়াতটা আমি পড়তে পারছি না, মানে আজিম বললেই আমার কাজটা হয়ে যাবে, তখন আমি কোন রকম অনেক কষ্টে আমি আয়াতুল কুরসিটা পড়ে আমি মনে করেন যে ভাবছিলাম তাকে মানে লাভ দিয়ে ধরবো, কে আমাকে এরকম করে ইয়ে করে, মানে এই উদ্দেশ্যে আমি কিন্তু মানে সাডেনলি মুভ করতে চাচ্ছিলাম। তখন দেখলাম যে আমার পাটা ব্যান্ড হয়ে যাচ্ছে। তো আমি আয়াতুল কুরসি পরে আমি পাটা সোজা করে নিচে পাটা রেখে পানি খেলাম। পানি খেয়ে আমি ওই আমার যে ইন্ডিয়ান যাকে আমি ফার্স্ট নাইটে ডাক দিয়েছিলাম যে আপনি আমাকে ভয় দেখাইছেন, তখন ওনাকে ডাক দেওয়ার পরে উনি বললো কি হয়েছে, আমি বললাম এই ঘটনা। ও না, এর মধ্যে আমি একটা জিনিস ভুলে গেছি। আমি ওই আমার যে ফ্রেন্ডটাকে বলেছিলাম, তো ওই ফ্রেন্ডকে বলেছিলাম তারপরের দিন রাত্রে ফার্স্ট যে ওই আমার পাটা একটু একটু ব্যান্ড হচ্ছে, আর দেখছি ওই শ্যাডোটা আমার মুখের মানে ওই তার আগের দিন ছিল পায়ের দিকে, মানে গিরের এইখানে দাঁড়ানো ছিল। আর আজকে দেখছি আমার প্রায় বুক না, অলমোস্ট আমার মানে বুক এন্ড ফেস এর মাঝামাঝি, মানে খুব কাছে আমার, আর কাছে চলে এসেছে, একদম কাছে তাকিয়ে আছে। ফার্স্টে তাকিয়ে আছে আর আমার পাটা আস্তে আস্তে ব্যান্ড হচ্ছে। ফার্স্টে তাকিয়ে আছে আর পাটা আস্তে আস্তে ব্যান্ড হচ্ছে। তখন যখনই আমি ওই যে আয়াতুল কুরসি পড়া ইয়ে করছি আর তাকে মানে খুব ভালো করে চিনার চেষ্টা করছি আর কি, তখন সে কি করলো, হুট করে মনে হয় ন্যানো সেকেন্ড, সবাই বোঝে কিনা জানি না, ভেরি ন্যানো সেকেন্ড বললেও খুব লেট হয়ে যাবে, সে আমার মুখের দিকে মুখটা কাছে এনে অনেক জোরে আমাকে বাংলায় বলতেছে যে মানে তোরে একদম ঢাকার ভাষায় যে এই তোরে না বলছি তুই কারোর সাথে শেয়ার করবি না, কেন শেয়ার করলি? এই তখন আমি অনেক জোরে চিৎকার দিছি আর আয়াতুল কুরসি তখন আর কি এরকম হচ্ছে। তখন পা সোজা হলো, পানি টানি খেলাম। তো সেকেন্ড ডে এন্ড এইভাবে চলতে লাগলো। এরপরে আমি যেই ফ্রেন্ডটাকে বলেছিলাম 3 দিন পরে সেই ফ্রেন্ড আমার বাসায় আমার রুমে আসছে। সে থাকতো উপরে, আমি নিচে। সে এসে আমাকে বলতে চাই আসিফ, আমাকে ডাকছে, আমাকে ওটা বলে তুই আমার সাথে দুষ্টামি করস কেন, কি হয়েছে না হয়েছে তোর সাথে, তুই আমাকে কেন ইয়ে করছিস? আমি কি করলাম? বলে তুই আমার মাত্র ডাক দিয়ে বললি নিচে আয়, এখন তুই বলেছিস যে মানে তুই কিছু জানোস না। ভাই আল্লাহর কসম আমি ঘুমাচ্ছিলাম, আমি তোর সাথে কোনো ফান করিনি। বলে তুই নিজে আমাকে ডাক দিয়ে বললি নিচে আয়। বললাম কি কেন, তুই এত রাত্রে সকালে ডিউটি আছে, তুই আমাকে কেন ডাকতেছিস? বললি যে জরুরি কথা আছে, ওই ব্যাপারে নেই, কোন ব্যাপারে কথা? আমি বলি না, আমি সত্যি তোকে ডাক দিইনি। তো তাও বিশ্বাস করে নাই, তবে চলে গেল। চলে যাওয়ার পরে সে আবার নেক্সট রাত্রে আবার আসছে, আবার এসে এবার বলে তুই ঢিলা মারিস কেন? তুই ফার্স্টে দরজা নক করছিস। তো ওর সাথে এই ঘটনা শুরু হয়ে গেল। যাই হোক না কেন, ওর সাথে এই ঘটনা শুরু হয়ে গেল। তখন আপনি মানে এই জায়গা থেকে বেরিয়ে আসলেন কিভাবে? একদিন আমি দুপুরবেলা, আমি সেদিন অফিসে যাইনি, না লাঞ্চ আওয়ারে আমি বাসায় এসেছি লাঞ্চ করতে। বাসায় এসে পরে দেখি আজান হচ্ছে, নামাজ শেষ, বাসায় আসতে আসতে। তো আমি গাড়ি পার্ক করতে করতেই একজন অনেক বুড়ো লোক, পাশে কাতারির বাসা, মানে আশেপাশে সব হচ্ছে কাতারিদের বাসা, ওই মাঝখানে একটা বাসা ভাড়া নিয়ে কোম্পানি আমাদেরকে ওই ডুপ্লেক্স রাখে। তো আমি ওই বুড়া লোকটাকে মানে মনে করলাম যে এই লোকটাকে আমি জিজ্ঞেস করি, আমার এই বাসায় আবার ওই পাকিস্তানি সে কথাটা বললো, আবার এমন ঘটনা হলো, মানে সবকিছুর সাথে লিঙ্ক আপ আছে। ওই যে পাকিস্তানি ফার্স্ট নাইট আমাকে বলছে সব লিঙ্ক আপ হচ্ছে। তো আমি এই বৃদ্ধ লোকটা, যেহেতু উনি বৃদ্ধ, সো অফকোর্স উনি এখানে বৃদ্ধ হয়েছেন, তো ওনাকে জিজ্ঞেস করলে হয়তো বা কোনো ক্লু পাওয়া যেতে পারে। তো আমি ওনাকে ডাক দিলাম, আমি বললাম যে আঙ্কেল একটা কথা জিজ্ঞেস করবো, যেহেতু আরবিতে বলেছি সেখানে এখন আমি বাংলায় বলি যে আঙ্কেল আমি তো এরকম এই বাসায় থাকি,
আপনি কি এই বাসায় কি আপনার ইয়াং থেকে আপনি অনেক বছর ধরে এখানে আছেন? বলে কেন? আমি বলি না, যদি আপনি যে রিসেন্টলি হন তাহলে জিজ্ঞেস করবো না, যদি অনেক বছর থাকেন তাহলে জিজ্ঞেস করবো, হয়তো আপনি কিছু জানতে পারেন। বলে কি ব্যাপার? আমি বলি আমি এই বাসায় থাকি, আমি নতুন আসছি আজকে এতদিন, আমি এমন এমন দেখি। বলে তোমার রুম কোনটা? ওই মুরব্বী আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার রুম কোনটা? আমি বললাম যে এই রুমটা দেখালাম, যে কারণ ফার্স্ট রুমটাই আমার, আচ্ছা, ফার্স্ট রুমটাই আমার। তো রুমটা দেখানোর পরে আমাকে বলে তুমি কতদিন ধরে এমনি কোনো সমস্যা? আমি বলি না সমস্যা না, আমাকে ভয় দেখায়, এরকম একদিন পা ব্যাকা করে দিছে। তো বলে আবার কাউকে বলতে না, বলছি দেখেই সেদিন আমার পা ব্যাকা করে দিছে। বলে যে এইখানে একটা মেয়েকে রেপ করা হয় ওই জায়গাটায়, রেপ করে ওই মুরব্বী যেভাবে আমাকে বললেন যে ডেড বডিটা যেখানে পোতা ছিল ঠিক তার উপরে আমার বেডটা ছিল। আচ্ছা, এইটা হচ্ছে মেইন কারণ ছিল। এবং আপনি, আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে, আপনি তো জানতে পারেন এরপরে আপনি কি সেখান থেকে বের হয়ে চলে আসেন, মানে আর তো থাকেন সামহাউ আমার জবটা চলে যায়। আচ্ছা, ওই যখন আমি যেতে লাগি তখন আমাকে পাকিস্তানি বলে, লাস্ট বিদায়ের সময় বুকে যখন বুক মিলে তখন পাকিস্তানি বলে, আবারও বললো সে একবার যে কেন যেন এই বেডের লোকগুলো থাকে না। ওকে, সো সেটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। এবং অদ্ভুত ব্যাপার এইটাই যে হঠাৎ করে আপনার বিছানাটা যদি সেরকম একটা অন্যরকম বিছানা হয়ে যায়, যে বিছানা আপনি দেখলেন যে আপনার সামনে কোনো একদিন পায়ের কাছে, তারপরের দিন সেই শ্যাডোটা চলে আসবে আপনার মুখের কাছে, এবং সেই শ্যাডোটা তাকিয়ে আছে এবং আপনার পা ধীরে ধীরে বেন্ড হয়ে যাচ্ছে, আপনি কিছু করতে পারছেন না, আপনার চোখের সামনে ঘটছে সেই ঘটনাগুলো, খুব অদ্ভুত একটা অনুভূতি হওয়ার কথা কিন্তু। এবং বিশেষ করে আমাদের আসিফ ভাইয়ের ক্ষেত্রে আরো বেশি হবে, এটা বলবো এই কারণে যে তিনি গেছেন একটা নতুন জায়গায়, একটা নতুন দেশ, এবং সেইখানে সাহায্য বা সহযোগিতা চাওয়ার মতো মানুষও খুব কম, এবং সেই এরকম একটা পরিস্থিতিতে এইরকম একটা ঘটনার সম্মুখীন হওয়াটা অনেক দুর্ভাগ্যের ব্যাপারই আমার কাছে মনে হয়। আপনি চিন্তা করুন যে আপনার বিছানাটা আজকে রাত্রে যদি সেই বিছানাটা হয়ে যায় তাহলে কেমন হবে। এই ভাবনাটা ভাবতে থাকুন, এবং আমার মনে হয় যে ভাবনা চলতে থাকুন। আমরা কিছু SMS পড়ে ফেলি। আমাদেরকে দেখতে পাচ্ছি যে সুনিধি SMS করেছেন সিলেট থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ফিওনা, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ইস্তিয়াক, এছাড়াও পারভেজ আমাদের SMS করেছেন, তানিয়া সুলতান আমাদের SMS করেছেন গোপালগঞ্জ থেকে, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের মবিন SMS করেছেন তামান্না তিথি, এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি নওশিন এবং নীল, এছাড়াও আমাদের দেখতে পাচ্ছি SMS করেছেন শরণ চিটাগং থেকে, আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি ফয়সাল বরিশাল থেকে, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি জেরিন SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি শান্ত যশোর থেকে, সুপ্তি এবং বর্ণ আমাদের SMS করেছেন, এবং SH আবরার আমাদের SMS করেছেন, এবং আমাদের অনেকেই মানে ম্যাক্সিমাম SMS যেটা সেটা হচ্ছে প্রশংসার দু একটা SMS, দু একটা এখন পর্যন্ত একটা SMS পেয়েছি যেটা শুরুতে পড়েছিলাম, তার একটা নেগেটিভ ছিল, বাকি ম্যাক্সিমাম SMS আমি দেখতে পাচ্ছি যে আজকের ঘটনা এবং আসিফ ভাইয়ের অনেক প্রশংসা, এবং শুরুতে যে আমাদের যে ডক্টর আলিফ যে ঘটনা বলেছিলেন সেই ঘটনাটা অনেক বেশি ভালো লেগেছে, সেটা তিনি তারা জানিয়েছেন। আজকে আরো ঘটনা রয়েছে যে ঘটনাগুলো আমরা এক একে শোনাবো। হৃদি আমাদের SMS করেছেন ভালো লাগছে লিখেছেন, আদনান ময়মনসিং থেকে লিখেছেন আই লাভ ইউ ভূত FM, হিমেল আমার সাথে আছেন আমাদেরকে, এছাড়াও বাপ্পি SMS করেছেন হাজারিবাগ থেকে, এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি লিখন SMS করেছেন আমাদেরকে, তুহিন SMS করেছেন আমাদেরকে, দিদারুল আলম, এছাড়াও আমাদের জেরিন SMS করেছেন রাশেদ সহ আরো অনেকে। আরো একবার জানিয়ে দিই যে আপনি যদি ভূত এফএমের কো-আরজি হতে চান, আমাদের যে স্টেশনগুলো রয়েছে 10টি স্টেশন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, সেখানে যদি আপনি আর্জিং করতে চান তাহলে আপনার সিভি পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের অ্যাড্রেস তো আপনি জানেন, ভূত এফএম @radiofurti.fm, এবং রেডিও ফুর্তির ঠিকানা তো আপনি পাঠিয়ে দিতে পারেন, যেটা আপনি পেয়ে যাবেন www.radiofurti.fm এ গিয়ে। এছাড়া আমাদের ফেসবুকে আপনারা ভিজিট করতে পারেন www.facebook.com/radiofurti, www.facebook.com/bhutfm.russell, এবং আপনি অবশ্যই উল্লেখ করতে হবে সিভিতে যে কেন আপনি আরজে হতে চান, কেন আপনি কোন জায়গাটায় মানে কোন শহরে আপনি আর্জিং করতে চান, সেগুলো আমাদের জানিয়ে দিতে পারেন। আমরা চলে আসবো, আবারও ফিরে আসবো
আপনাদের SMS এবং আপনাদের ফেসবুকের কমেন্ট নিয়ে সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। এবং আজকে যারা বলছেন যে আজকের এপিসোডটা বেস্ট হচ্ছে, আগেই বলেছিলাম যে আজকের এপিসোড বেস্ট হবে, সেটা ধরেই নিয়েছিলাম। আশা করছি আপনাদের ঘটনা যদি এরকম পেতে থাকি তাহলে প্রতিটি এপিসোডই এইরকম ভয়ঙ্কর হয়ে উঠবে। তো আমরা ফিরে আসছি আবারও বিজ্ঞাপন বিরতির পরে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Root FM. The night comes alive with Grameen. ওয়েলকাম ব্যাক। আবারও ফিরে এলাম আপনাদের কাছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনারা অলরেডি ফেসবুকে অনেকেই আমাদেরকে নক করছেন এবং জানাচ্ছেন আপনাদের বিভিন্ন অনুভূতির কথা, এবং আপনারা জানাচ্ছেন যে ভূত এফএমের আজকের এপিসোডটিকে নিয়ে অনেক কথাও বলছেন আপনারা, এবং আশা করছি যে বাকি যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো আপনাদেরকে সমান আনন্দ দেবে এবং আপনারা অনেক বেশি পছন্দ করবেন ঘটনাগুলো। সো আমরা যেটা করতে পারি এখন, সরাসরি ঘটনায় চলে যেতে পারি। আমাদের সঙ্গে নতুন আরো একজন অতিথি এসে উপস্থিত হয়েছেন, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন সবার কাছে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি শরীফুল নুরি নীরব ফ্রম ইসলামপুর, ঢাকা। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে গেছি। ওকে। তো স্টোরিটা অ্যাকচুয়ালি আমার বাসা রিলেটেড, এন্ড আমাদের বাসাটার ফার্স্ট আমার ডিসক্রিপশনটা দিতে হবে যে আমাদের বাসাটা আর কি 4টা বেড আর একটা ড্রয়িং। তো যে 4টা বেড আছে তার মধ্যে একটা আর কি এক বাসার একেবারেই কর্নার সাইডে। তো ওই কর্নার সাইডে যে বেডটা, সেই বেডে অ্যাকচুয়ালি আমাদের যেহেতু প্রয়োজনের চেয়ে বেশি রুম আছে, তো ওই বেডটা আর কি কেউ প্রয়োজন ছাড়া ইউজ করে না। তো 2013 এর ঘটনা। তো তখন আর কি আমি কোরআন শরীফ এভরি রমজান মান্থে আমার খতম দেওয়া হয় প্রতি বছরই। তো সেই বছর এরকম 26 or 27 রোজায় আমি আর কি কোরআন শরীফ পড়তেছিলাম। তো কোরআন শরীফ পড়তে পড়তে আমার রিডিং রুমটা আর কি লাইটের প্রবলেম করতেছে দেখে আমি আর কি ওই রুমটায় গেছি কোরআন শরীফটা নিয়ে, যে কোরআন শরীফ পড়বো। তো পড়তেছি। তো কোরআন শরীফ পড়তে পড়তে একটা মোমেন্ট আমার মনে হলো যে আমার পিছে যে থাই গ্লাসটা আছে, মানে বারান্দার সাথে জয়েন্ট একটা বা একটা উইন্ডো আছে, সে উইন্ডোটার যে থাই গ্লাসটা সেটা আর কি নক হচ্ছে। মানে আছে না যেরকম নক যে 2 seconds or 3 seconds পর পর একটা নির্দিষ্ট কম্পোজিশনের নক হচ্ছে। তো নকটা আর কি এট ফার্স্ট আমি ইগনোর করে যাই যে ওকে ইটস নাথিং, ইট মাইট বি আ কলাপস অফ মাই ইয়ার্স। বাট আফটার সাম মোমেন্টস নকটা থেকে আঁচড়ে মানে পরিণত হয়, যে মানে আছে না যে থাই গ্লাসে যদি কেউ নক দিয়ে আঁচড় দেয় খুব জোরে জোরে, যে মানে সেরকম আঁচড়ের আওয়াজ আসতেছে, সেটাও মানে কন্টিনিউয়াসলি হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পর পর। তো একটা টাইম সেটা আমাকে খুবই ফ্রেড আপ করা যায় যে হোয়াটস গোয়িং অন। দেন আমি আর কি বারান্দাটা গেটটা যায় খুলে আর কি দেখার জন্য যে কি হচ্ছে আর কি, যে কেউ মজা করতেছে কিনা অর সামথিং লাইক দ্যাট। তো যখন আমি বারান্দার গেটটা খুললাম দেখলাম যে একটা ফ্ল্যাশ, গ্রিন লাইটের একটা ফ্ল্যাশ ইন আ সেকেন্ড আমার চোখের সামনে থেকে পাস হয়ে গেল। তো এট ফার্স্ট আমি মনে করছিলাম যে ইট মাইট বি আ কলাপস অফ মাই আইস অর সামথিং লাইক দ্যাট। সো আমি এটা ইগনোর করি এন্ড কাউকে বলি না। তো তার কিছুদিন পরের ঘটনা, মানে আমার আপু একদিন বেসিনে আর কি হাত ধুচ্ছে। তো ওই রুমটার কি ওই বেসিনে ওখান থেকে দেখা যায়। তো সে কেন জানি মানে একটা তার মনে হয়েছে যে ওই বারান্দায় কেউ হাঁটাহাঁটি করতেছে। তো সে ওই রুমটায় তাকাইছে, ওই বারান্দাটা আর কি ওই রুমটা থেকে দেখা যায়। তো বারান্দায় তাকাইছে, তাকানোর পর সে দেখতেছে যে সেও আর কি সেম জিনিসটা দেখছে যে একটা গ্রিন ফ্ল্যাশ, সেটা আর কি পরে বলছে, সেও আর কি তখন শেয়ার করে নেয়। তো এরকম বিভিন্ন টাইমে আমার আব্বু, আমার আম্মু বা আমার ফ্যামিলি মেম্বার্স, আদার ফ্যামিলি মেম্বার্স অর ইভেন আমাদের কাজের বুয়ারা পর্যন্ত সেই রুমটা আর কি বিভিন্ন সময় বিভিন্ন ইনসিডেন্ট ফলো করছে। শুধু এই রুমটা নেই, ইনফ্যাক্ট বারান্দাটাও বিভিন্ন আর কি প্যারানরমাল মুভমেন্টস আর কি ফিল করা যেত। তো যেটা মেইন যখন ঘটনাটা শুরু হয় তো সেটা হলো আমার আম্মুর সাথে। তো 2014 এর লাস্টের দিকে, 2015 অ্যাকচুয়ালি লাস্টের দিকে আর লাস্টের কিছুটা আগে, মাঝামাঝি যে আগস্ট সেপ্টেম্বর, তখন আর কি একটা টিপিক্যাল রাতে আব্বু তার রুমে ঘুমায় আছে। তো হঠাৎ আম্মুর আর কি ঘুমটা ভেঙে যায়, রাত তখন ডিপ রাত মোটামুটি। তো তখন আর কি ঘুমটা ভেঙে যাওয়ার পর আমার আম্মু কেন জানি মানে বারান্দার দিক তাকায়। তো তারটাও আর কি ওই গ্লাস থ্রু বারান্দাটা দেখা যায়। তো সে বারান্দার দিক তাকানোর পর তেমন কিছু লক্ষ্য করে না, বাট তার কানে নকের আওয়াজ, মানে নক করতেছে কেউ বারান্দায়, এরকম আওয়াজ আসতে থাকে। একটা মোমেন্টে যা সেম যেমন আমারটা হয়েছিল যে নকের পর আঁচড়, তো সেরকম আঁচড়ের আওয়াজ আসতে থাকে, যে
কেউ একজন নেলস দিয়ে খুব জোরে জোরে আঁচড় কাটতেছে থাই গ্লাসটা। তো সে মানে কিছুটা বিরক্ত হয়ে যায়, বিরক্ত হয়ে সে এড়ায় যেতে চায় ব্যাপারটা। কিছুক্ষণ পর পর মানে এরকম হচ্ছে তো একটা টাইম সে ফিরে তাকায় যে আসলে বারান্দাটায় কি। তো যখন সে আর কি থাই গ্লাসটা খুলে আর কি বারান্দাটায় ফিরে তাকায়, সে দেখে যে একটা গ্রিন লাইট ফ্ল্যাশ, যেটা আর কি আমি দেখছি, আমার আপু দেখছেন, আদার্স অনেকেই দেখছি আমার ফ্যামিলি মেম্বার্স। সে সেরকম একটা লাইট ফ্ল্যাশ যেতে থাকে। তো সেও সেম মনে করে যে এটা হয়তো তার কলাপস অফ আইস, দেন সে এড়ায় যায়। তো সে ঘুমানোর ট্রাই করে, তো ঘুম আসতেছে না। তো ঘুম আসতেছে না একটা টাইম সে আর কি আবার ওই জানালাটা দিক, তার বারবার কেন জানি মনে হচ্ছে যে মানে সামথিং ইজ দেয়ার। সো সে আবার ওই বারান্দাটার দিক তাকায়, দেখে যে একটা কালো কিছু একটা, মানে খুবই পিচ্ছিল টাইপ, যে আছে না যে অয়েলি, যে কালো যে সুর বলা হয়, যে খুব অয়েলি থাকে, সেই টাইপ কিছু একটা, মানে লাইটের মতো থাই গ্লাসটা বেড করে ভিতরে ঢুকা যায় বেডের নিচে চলে যায়। আম্মু বুঝে বেডটা শোয়া, সে বেডের নিচে ঢুকে যায়। তো বেডের নিচে ঢুকে যাওয়ার পর সে খুব ভয় পায়, মানে তারপর সে এটাকেও ইগনোর করার ট্রাই করে। ইনফ্যাক্ট she was much braver in this incident. তো সে এটাকেও ইগনোর করার ট্রাই করে। সো ইগনোর সে হয়তো করেই ফেলতো যদি এটা না হতো যে সে যখন তার চোখ অফ করে মানে ঘুমানো ট্রাই করতেছে, সে ফিল করে যে তার পেটে কিছু একটা মানে পেইন ফিল হচ্ছে তার। তো সে আর কি পেইন ফিল হচ্ছে যেন পেটে কি হচ্ছে এটা দেখার জন্য সে তাকে দেখে যে ওই কালো জিনিসটা ফানেল টাইপ কিছু একটা দিয়ে তার পেটের মানে সাইড থেকে, কোমরের সাইডটা থেকে ব্লাড চুষে নিচ্ছে, মানে ব্লাড খাওয়ার ট্রাই করতেছে। এন্ড সেটা দেখে সে অ্যাকচুয়ালি গন আউট অফ হার কন্ট্রোল, এন্ড সে আব্বুকে ডাকার ট্রাই করে। বাট সে তার মধ্যে সে আব্বুকে ডাকছে, বাট আব্বু অ্যাকচুয়ালি যতটুকু বলছে যে আব্বু কিছুই শুনতে পায় না। তো শুনতে যখন পায় না, তো সে আর কি অ্যাট লাস্ট দোয়া পড়া শুরু করেন, জিনিসটাকে জড়ায় ধরার ট্রাই করে। বাট জিনিসটা খুবই অয়েলি ছিল, যেটা ফার্স্টে বলছি। তো জিনিসটা আর কি ওয়েন্ট থ্রু হার হ্যান্ডস, এন্ড সেটা আবার বেডের নিচে ঢুকে যায়। তো যখন সেটা বেডের নিচে ঢুকে যায়, তখন সে খুব জোরে শাউট করে, এন্ড সেই শাউটে আব্বুর ঘুম ভাঙা যায়, আমার ঘুম ভাঙা যায়, আমি তার রুমে আসি। তো আর কি সে আব্বুকে, ইনফ্যাক্ট তার যখন আব্বুর ঘুম ভেঙে যায়, তখনও সে বলতেছিল যে আব্বুকে যে বাঁচাও, আমার ব্লাড নিয়ে যাচ্ছে, বা আমার ব্লাড নিয়ে যাচ্ছে, সামথিং লাইক দ্যাট। তো এটার পর কিছুদিন পর তার আস্তে আস্তে ব্লাড কমে যাওয়া শুরু করে, মানে শরীরে আননোনলি ব্লাড কমে যাওয়া শুরু করে, আনটিপিক্যালি ব্লাডিং হইতে থাকে তার। তো সেটার জন্য অনেক ডক্টর দেখানো হয়, অনেক থেরাপি নেওয়া হয়। at the moment তার হিমোগ্লোবিনের অ্যামাউন্টটা 14 থেকে 6 নেমে যায়, এন্ড এই জন্য তার ইনফ্যাক্ট 9 to 10 bags ইভেন ব্লাড দেওয়া হয় তার শরীরে, বাট নাথিং ওয়াজ হ্যাপেনিং। এন্ড একটা টাইম যেটা হয় যে মানে আমরা সব ছাইড়াই দিই যে, এন্ড এটাকে নর্মালি নিই যে এটা হয়তো হবেই আমাদের সাথে, এন্ড আম্মু খুবই সিক হয়ে যায়। তো তখন আমাদের বাসার একটা কাজের বুয়া আর কি, সে বলে যে নদীর ওপার, যেটা আর কি কেরানীগঞ্জের সাইডে একজন হুজুর আছেন। হুজুর বলতে তিনি মানে এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করেন, তিনি আর কি এই প্রবলেমটা হয়তো সলভ করতে পারবেন। তো যখন আর কি এই প্যারানর্মাল, জি আপনি কিছু বলতে চাচ্ছেন মনে হয়। জি হ্যাঁ, মানে আপনি যিনি গল্প বলছেন তার বাবা। হ্যাঁ, আমি হলাম শরীফুন্নূরের আব্বা। তো যেটা বলতেছিল আর কি, এটা হলো যে ওই কেরানীগঞ্জ, উনি হলো একজন শশীনাথ দরবারের একজন ভক্ত। তো উনি যা কিছুই করেন কোরআন দিয়ে করেন। তা আমরা ওখানে যাওয়ার পরে ওখানে উনি আমাদেরকে, আমার ওয়াইফকে একটা হাতে একটা পাথরের মতো দিল। দেওয়ার পরে ওইটা দিয়ে পরীক্ষা করে বলল যে আসলে তো আপনার অনেক ক্ষতি আছে, বা আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক যাকে বলে আর কি, এরকম একটা কিছু আছে। তাই উনি অনেক ইটি দিল, তদবির দিল যাকে বলে, কোরআন থেকে কিছু তাবিজ, কিছু কবজ এগুলো দিল, পানি দিল, লেখা দিল, খেতে বললো, খাটার পর হলো। তো হঠাৎ করে লাস্ট কিছুদিন আগে 2016 সপ্তাহ ফেব্রুয়ারির মাঝামাঝি ওনাকে আমার বাসায় আনা হলো যে ভাই আপনি একটু আমার বাসাটা চেক করেন, যে আমরা তো রাত্রে এখন এরকম ভয় পাই, এবং আপনার বোন রাত্রে ঘুমাতে পারে না, সে অনেক কিছু দেখে, বিকট কিছু দেখে যে তারা এসে কালো কিছু দাঁড়াই রয়েছে, বা সে হাঁটতে গেলে একা যদি বাসায় থাকে বা কিছু করে, তখন হাঁটতে গেলে পিছনে মনে হয় কে জানি হাঁটতেছে, মানে শব্দ করতেছে, তাকাই দেখে কিছু না পিছনে, এরকম হয়। তারপরে ওনাকে নিয়ে আসার পরে উনি বাসায় আসলো। আসার পরে
উনি ওই আমাদের ওই যে রুমটায় আমার ছেলে থাকে ওই রুমটায় ঢুকলো, ঢোকার পরে ওইটা হাতে নেওয়ার পরে আমার হাতে দিল, দেওয়ার পরে আমি দেখি যে এটা এত তাপ হয়ে গেছে, মানে যে মনে হয় যে এই মুহূর্তে আগুনের মানে জ্বলন্ত আগুনের দিয়ে উঠেছে, আমার হাত মনে হয় যে ঠোসা পড়ে যাবে। এরপর বারান্দায় গেল, একই অবস্থা। পরে আমাদের যে বেডরুমটা ওটায় গেল, একই অবস্থা। আমাদের বাথরুমটা দেখলো, একই পরিস্থিতি। তো সামনে যে দুইটা রুম আছে, আমার মেয়ে থাকে, দুইটা মেয়ে, আর যেটা আমাদের গেস্ট রুম বা ডাইনিং স্পেসের 50%, যে গেটটা আমরা বাসার ভিতরে প্রবেশ করি, এই সামনের সাইডটা দেখা যায় কিছুই নেই। এরপরে উনি দেখার পরে উনি বলল যে ভাই আপনার বাসা তো 7টা জিন পরি আছে, যেটা একটা সবচেয়ে বেশি বদমেজাজি, বেশি খারাপ, সেটা হলো আমার বোনের সাথে আছে, এবং এটাই আমার বোনকে বেশি ডিস্টার্ব করে এবং তার যে শারীরিক সমস্যাগুলো এটাই ঘটাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এটা এরপর বলো। তারপরে কি করলেন তো আপনারা? যখন এটা আর কি বললো, তো তখন আর কি আমরা এটার সলভেন্সটা ছিলাম যে হোয়াট ক্যান আই ডু নাও, যেহেতু একটা ক্ষতি হয়ে গেছে। And সেটাও মেনশন করলো যে ইটস ব্ল্যাক ম্যাজিক, ইটস রেজাল্ট অফ ব্ল্যাক ম্যাজিক। এন্ড যে 7টা জিন আছে সেগুলো চালান দেওয়া হয়েছে, জিন চালান যেটাকে বলে, চালান দেওয়া হয়েছে। তো এখন 7টা জিন, সে বললো যে একেবারে 7টা জিনকে আর কি কোনো মতে আর কি ইউজ করা পসিবল না, যে মানে যেটা সবচেয়ে বদমেজাজি সেটাকে যদি কোনো মতে ইউজ করা যায়, দেন ইটস পসিবল টু সিক ইট আউট অফ দ্য প্রসিডিংস। তো প্রথমে সে আর কি আম্মুর যে প্রবলেমটা, ব্লাড কমে যাইতেছে, তো সেই প্রবলেমটার জন্য আর কি আম্মুকে প্রথমে পানি দিল, একটা পড়া পানি। তো সেটা আম্মু নিতেছিল, আস্তে আস্তে ব্লাডটা আর কি, ব্লাডের যে প্রবলেমটা সেটা আস্তে আস্তে সলভ হইতেছিল। দেন সে বললো যে একটা শাওয়ার দিতে হবে আম্মুকে, মানে যেটাকে আর কি এই লাইনে গোসল দেওয়া বলা হয়। তো সেই গোসলটা দেওয়া হবে কখন, একটা মাগরিবের পরে, একটা টাইমে, একটা ডে মাগরিবের পরে। তো সে তখন গোসলটা দিল, গোসলটা দেওয়ার পর আল্লাহর রহমতে মোটামুটি সেই প্রবলেমটা সলভ হয়ে গেল, আম্মুর ব্লাডের প্রবলেমটা। এখনো স্টিল আর কি আমাদের বাসাটা আন্ডার প্রসিডিং আছে, এন্ড টু গেট আউট অফ ব্ল্যাক ম্যাজিক, এটা এখনো কিছু প্রসিডিং আমরা ফলো করতেছি। সো আই থিঙ্ক আল্লাহর রহমতে আস্তে আস্তে সব ব্ল্যাক ম্যাজিকের প্রভাবই আমাদের বাসা থেকে হয়তো সিকিউর করা যাবে। বাট স্টিল আমাদের বাসায় বিভিন্ন প্যারানরমাল মুভমেন্টস ফিল হয়। সো এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনাদের ঘটনার জন্য, এবং আশা করছি যে আপনাদের এই ঘটনাটা ভালো লেগেছে। আমি বলছিলাম যে অনেকক্ষণ ধরে যে ফেসবুকে আমাদের যারা নক করছেন তাদেরকে আমরা হতাশ করতে চাই না, এবং কিছু আপনাদের যে সমস্ত কমেন্ট, সেই কমেন্টগুলো আমরা পড়তে চাই। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সাথে রাত জেগে এখনো পর্যন্ত রয়েছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি যে অনেকদিন পর ভূত এফএম শুনছি, খুব 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 ভয় লাগছে। লাস্ট স্টোরিটা শুনে আব্দুল্লাহ নোমান আমাদের লিখেছেন। এছাড়া আমাদের দেখতে পাচ্ছি যে জাকি চৌধুরী লিখেছেন। এছাড়া আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি মুহাইমিন মাহি আমাদের এখানে লিখেছেন যে ব্ল্যাক ম্যাজিক। রুবেল গাজী আমাদের লিখেছেন আমি ওমান থেকে, এবং দ্বিতীয় স্টোরিটা অনেক ইন্টারেস্টিং লেগেছে তার কাছে। আমাদেরকে এছাড়া দেখতে পাচ্ছি আদনান হুসাইন লিখেছেন যে আউটস্ট্যান্ডিং সব ঘটনা। আমাদেরকে এছাড়া দেখতে পাচ্ছি শান্ত এসকে লিখেছেন যে সুন্দর একটি, আচ্ছা তিনি ভিডিও দেখতে চান যারা আজকের পার্টিসিপেন্ট তাদের কথা বলছেন সম্ভবত। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে কমেন্ট করেছেন, দেখতে পাচ্ছি যে বাবুল, এছাড়াও আমাদের এখানে রিজওয়ান সাম্য, এছাড়াও সাদিয়া সাইদ আমাদের এখানে আছেন, আমাদের সাথে রয়েছেন রকস্টার বাবুল সহ আরো অনেকে। যাই হোক, আমাদের এখানে এসএমএসও আছে। আসাদ আমাদের এসএমএস করেছেন ভূতের গলি থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি জিসান বরিশাল থেকে। এছাড়াও আমাদের এখানে আদনান আবিদ নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আজি বেলাল চট্টগ্রাম থেকে, এবং আমাদেরকে রুকন ময়মনসিং থেকে এসএমএস করেছেন রাজ রাজশাহী থেকে। আমাদেরকে এসএমএস করেছেন এমডি ইমাদ মৌলভীবাজার থেকে, নিলয় কুষ্টিয়া থেকে এসএমএস করেছেন মুন্তাসির আমাদের সাথে, এবং তার ওয়াইফ ঐশী
ঐশী আমাদের সঙ্গে রয়েছেন, আসাদ আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রিয়াদ ময়মনসিংহ থেকে, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সাইম, এছাড়া আমাদের সাথে রাসেল আহমেদ রয়েছেন, আমাদের সাথে রয়েছেন সুজন, সজীব আমাদের সাথে রয়েছেন বগুড়া থেকে, এছাড়াও আমাদের সাথে রয়েছেন রকিবুল ইসলাম, আমাদের সাথে রয়েছেন অলোক আচার্যি, এছাড়া আমাদের সাথে রয়েছেন ঈশা মনি, আমাদের সাথে রয়েছেন বুশরা সহ আরো অনেকে। আপনি যদি আমাদের SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। যারা বলছেন আজকের এপিসোডটি বেস্ট, তাদেরকে বলবো যে আপনাদের প্রতিটি এরকম জমজমাট এপিসোড উপহার দেওয়ার জন্য আপনাদের ঘটনা পাঠানোটা খুব জরুরি, এবং সেজন্য অবশ্যই 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 আমাদের ঘটনা পাঠাবেন। আমাদের অ্যাড্রেসে জানলেনি, আমি স্পেলিংটা বলে দিচ্ছি, BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, ঘটনাও পাঠিয়ে দিতে পারেন। আর আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে চাইলে চলে যান www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutfm.russell। একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসবো এখনই, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। Stay tuned to Radio Furti and don't stop the Furti. The night comes alive with Gramophone. ওয়েলকাম ব্যাক। আবার ফিরে এলাম, আমি রাসেল, আমার সাথে রয়েছে মাসুদ, এবং আজকে অতিথিরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হাফেজ মাইনুদ্দিন, এবং আপনার সাথে একটা ছোট্ট ঘটনা জানবো। যে আমরা শুরু করেছিলাম আপনাকে দিয়ে, যে অনেক সময় সাহায্য চেলে অনেক সময় পাওয়া যায়, এবং কে কখন সাহায্য করে বলা যায় না। আপনি বলছেন যে আপনি কিছুদিন আগে একটা গ্রামে গিয়েছিলেন, হ্যাঁ এবং আপনি কোথাও যেরকম ঠিক একইভাবে যেরকম কোনো সময় পারিশ্রমিক নেন না, হ্যাঁ ওখানেও পারিশ্রমিক নেননি, কিন্তু ওখানে কোনো না কোনো ভাবে আপনার দিন চলে গেছে। একটু ঘটনাটা বলেন তো, কিভাবে গেছে আপনার দিন? আমি 2015 সালে 4.5 মাস, অর্থাৎ মার্চ থেকে নিয়ে জুলাই মাস পর্যন্ত শরীয়তপুর ছিলাম। শরীয়তপুর, মাদারীপুর আমি গেছি। তো সেখানে যে আমি গেছি, কারো কাছে কোথাও কারো বাসায় খাওয়া দাওয়া করতাম না, এবং কারো কাছ থেকে কোনো পারিশ্রমিক নিতাম না যে আমি জিম ছাড়াইতেছি আমাকে টাকা পয়সা দিতে হবে, এগুলো করতাম না। আমি ছাড়িয়ে দিতাম, এই বিনিময়ে কোনো কিছু নেওয়া হতো না। আমি নিজের খরচে নিজে চলতে পারতাম। এখানে আমার ঘটনা ছিল, আমি যখন শরীয়তপুর গেছি, আমার যে পকেটের যে টাকাগুলো ছিল, আমি নিজে এই হোটেলগুলোতে খাওয়া দাওয়া করতাম, যেগুলো চা, রুটি, বিস্কিট, শুকনো জিনিস আমি খাবার খেতাম আর কি। তো যখন আমার টাকাটা শেষ হয়ে আসতো, 15 টাকা 20 টাকা আমার পকেটে থাকা হতো, সেই দিনই রাত 12টার পরে আমাকে ডাকা হতো যে মাইনুদ্দিন তুই ঘরে বসে আছিস কেন, বের হ। তা আমি বের হয়ে আসতাম। তো বের হয়ে আসলে দেখা যেত যে আমি যে জায়গায় থাকতাম, শরীয়তপুরের কারিগর বাড়ি, আর ওই গ্রামের এরকম একজন মুখ চেনার লোকের মতোই উনি আসতো, এসে আমাকে বাঁশবনের ভিতর, নদীর পার বাঁশবনের ভিতরে খুব অন্ধকার জায়গায় নিয়ে গিয়ে কথা বলার পরে পকেট থেকে আমাকে 200 টাকা 300 টাকা দিয়ে যেত। তো এই টাকাটা যে দিত, 200 টাকা যখন দিত, এই টাকাটা একদিন শেষ হয়ে গেলে, অর্থাৎ 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত আসার কালীনই আবার রাত্রে এসে এই টাকাটা দিয়ে যেত। যতক্ষণ টাকা শেষ না হতো, টাকা উনিও দেখা করতো না, টাকাও দেওয়া হতো না। অর্থাৎ আমি খেয়াল করেছি 3 দিন 4 দিন 2 দিন পর এসে আমাকে দিয়ে যেত। এই জিনিসটা আমি শরীয়তপুরে। এবং এই লোকটা কে, আপনি খোঁজ নিতে যান? খোঁজ আপনি নিতে- একটা জিনিস হ্যাঁ। বলছিলেন যে এই সমস্ত ক্ষেত্রে সাধারণত খোঁজ নিতে যাওয়াটাও ঠিক না। ঠিক না, রহস্যটা যে কোথায়, কিভাবে আসে, কেন আসে, বা আমি প্রশ্ন করতাম না তাকে যে আপনি আমাকে কেন টাকা দিতেছেন, আপনার বাসা কোথায়, আপনার রুম কোথায়, বা তো কোনো কিছু আমি তাকে প্রশ্ন করতাম না। আমাকে ডাকছে, কথা বললাম, টাকা দিছে। টাকাটা কোন জায়গায় যেতে একবার সবাইকে একটু বলেন। বাঁশবন, বাঁশবনে। খুব জঙ্গল, হুম। নিরব। এবং আলাপগুলো কি টাইপের? এবং কথাবার্তা এমনি আমার জিজ্ঞেস করতো যে কেমন দিন যেতেছে। আর আমি তার সাথে বেশি কথা এই জন্য বলতাম না, যেহেতু আমার টাকাটাও খুব প্রয়োজন। আমি মানুষের কাছ থেকে চাবো কেন? আমি সেই ক্ষেত্রে একটু নীরবই থাকতাম, কথাগুলো বাড়াতাম না,
যে বেশি কথা বলবো না। যখনই টাকাটা আমার বের করে দিত আমি নিয়ে পকেটে রাখিয়ে দিতাম, যে আমি প্রশ্ন করব নাকি যে কেন আপনি আমাকে টাকাটা ঠিক কেন আপনার দেন? দিন চলতে যা লাগতো তাই দিত, তাই এরকম দিত, টাইপের। হ্যাঁ, বেশি না। আবার সবচেয়ে একটা মজার ঘটনা সেইখানটায়, যখন আমি ঢাকায় আসব, হুম। আমি 4.5 মাস তো ওইখানে ছিলাম, তো ঢাকা যখন আসবো তো আমি তো কারো কাছ থেকে কোনো টাকা নিতাম না। তো সেই দিন আমার কাছে, আমি ঢাকা যেদিন আসবো আমার কাছে কোনো টাকা ছিল না, এমন টাকা পরিমাণ ছিল যে আমি ঢাকা আসতে পারবো না। তো একটু ভাবতেছিলাম যে আম্মুকে কল করবো কিনা, যে কিছু বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর জন্য, বা আমাদের এই যে গ্রামে আছি কাজ করছি যাদেরকে, তাদেরকে কিছু বলবো কিনা ভাবতেছিলাম। মানে আপনার যাওয়ার কোনো উপায় নাই। হ্যাঁ, তো আমি ভাবতেছি, তখন বলছি না, আমি যেহেতু আসতে পারছি, যাবার বললো যেতে পারবো। আবার যেহেতু 4.5 মাস এখানে থাকতে পারছি, তো অতএব আমি যদি যাইতে চাই, কিভাবে যাব আমি জানি না, কিন্তু আমার যাওয়া হয়ে যাবে, এই চিন্তা ভাবনা নিয়ে আমি কাজ করছি। তো রাত্রের বেলায় আমি যে ব্যাগ নিয়ে আমার কাপড় চোপড় সবকিছু গোছাইতেছিলাম, এটার ভিতরে টাকা কখনোই আমি রাখিনি, টাকা আমি সবসময় সাথে রাখতাম, কিন্তু সেই দিন 700 টাকা ওইটার ভিতরে পাওয়া গেছে। আমি মানে এটি সবচেয়ে, আমি বারবার চেক করতেছি যে আমি কখনো তো এইগুলো তো কাজ, আমি টাকাগুলো ব্যাগের ভিতরে রাখি না, যা হোক আমার নিজে কাছেই রাখা হয়, কিন্তু এটার ভিতরে 700 টাকা কি করে আসে, যেটা আমার যাওয়ার জন্য ভাড়া। এটা আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই অবাক লাগছে। তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তুমি আমাকে ঢাকা নিয়ে যেতেছে, তাহলে আমি ঢাকায় যেতেছি। তো আমার কাছে ওই সময়তে কোনো টাকা পয়সা ছিল না। কাপড় যখন আমি ব্যাগটাতে গুছাইতেছি, ভিতরে দেখি যে 700 টাকা ওইটার ভিতরে। ওকে, সো অনেক ধন্যবাদ আপনাকে। আমি এটাই বলছিলাম যে আপনি যদি মন থেকে কোনো কিছু চান এবং আপনি যদি সত্যি কোনো মানুষকে যদি আপনি উপকার করেন, তাতে একটা প্রতিদান রয়েছেই। এবং যদি মন থেকে সত্যি কিছু চান আল্লাহ তাআলার কাছে, বা সত্যি আপনি যদি চাওয়ার মতো করে চাইতে পারেন, তাহলে দেখবেন যে কিভাবে সেটা আপনার কাছে আসবে আপনি নিজে টেরও পাবেন না। হয়তো কেউ একজন আপনার উপকার করে যাবে যার উপকার করার কোনো কথাই ছিল না, হয়তো এমন কেউ একজন উপকার করবে যাকে কোনোদিন এক্সপেক্ট করেননি, হয়তো এমন কেউ একজন আসবে যাকে আগে কখনো দেখেননি, উপকার করার পরে আর কোনোদিনও দেখবেন না। এরকম অসংখ্য ঘটনা রয়েছে এবং সেই ঘটনাগুলো নিয়ে আমরা হয়তো পরবর্তীতে আরো আলোচনা করতে পারবো। এবং মানুষের জীবনে ভয়ের যেমন ব্যাপার রয়েছে, মানুষের জীবনে অনেক সময় কোনো কিছু কোনো ঘটনা ফেস করে মানুষ প্রচন্ড রকমের ভয় পায়, ঠিক একইভাবে কোনো ঘটনায় মানুষ চমকে ওঠে, আতঙ্কিত হয়, অবাক হয়, বিস্মিত হয়ে যেতে হয়, হতবাক হয়ে যেতে হয়। এরকম ঘটনাও কিন্তু ঘটে এবং সেগুলোও প্যারানরমাল অনেক ঘটনা রয়েছে। এবং আমার মনে হয় যে সেরকম ঘটনা আপনারা পেলে অবশ্যই আমাদের জানাবেন। ডক্টর আলিফ আবার আছেন, আজকে তার ঘটনা অনেক প্রশংসা পেয়েছে আসলে। তো আলিফ, আমরা যে প্রথম যে ঘটনাটা শুনলাম, সেই ঘটনার কোনো ব্যাখ্যা কি আসলে আপনার কাছে? আসলে ব্যাখ্যা যদি আমাকে জিজ্ঞেস করেন, হুম, তাহলে আমি বলবো যে আমি তো তান্ত্রিক না, বা আমি অত জানা বা এত জ্ঞানী না আমি এসব বিষয়ে। তো যতটুকু আমি যেটা বলতে চাই আর কি, যে প্রথম ঘটনায় দেখা গেছে গিট খুলে যাচ্ছে, কাফনের কাপড় পরানো হচ্ছে, ইসলামিক ওয়েতে ফলো করছে, তাহলে কি ওইটা কোনো অন্য রিলিজিয়নের লাশ ছিল? মানে এটা আমার ধারণা, আমি জানি না, আমি শিওর না। হতে পারে এরকম কিছু একটা হতে পারতো, যে হয়তোবা আমরা হয়তো ইসলামিক ওয়েতে যেটাকে জানাজা দেওয়ার জন্য যে প্রসিডিউরটা ফলো করছি, হয়তো অন্য রিলিজনের লাশ। এমনিতেও মানে জিনিসটা বেশ ভয়ঙ্কর। এবং সেকেন্ড যে ঘটনাটা, সেই ঘটনাটা খুব অদ্ভুত। সেকেন্ডটা তো রাসেল ভাই মানুষ যে একটা জিনিস দেখতে পারে, মানুষ যে দেখলো যে কবরের কোণে দাঁড়িয়ে আছে, এটা আমি তো মেনে নিলাম, কিন্তু তারপর যেটা বলে সাদা কাপড়ে পুরো জায়গাটা ঢাকা। হ্যাঁ, এইটা মানুষের কল্পনা করতেও কেমন লাগে। মানে আমি এটা দেখার পরে যখন নিচে চলে যায় এবং ওনার সামনে জিনিসটা ভ্যানিশ হয়ে যায়, মানে যাওয়ার পরে আর কিছুই দেখেন না। এক্স্যাক্টলি। এবং ব্যাক করার সময় আবার তাকে ডাকছে। এইটা শোনার পর আপনি যায় কিভাবে থাকবেন? আমি তো মাঝে মাঝে চিন্তা করে যখন শুনি ঘটনাগুলো, যারা আমাকে বলে যায়, যে উনি আশিক ভাই আমাকে বললেন, উনি একজন কাস্টমস অফিসার আর কি, বিসিএস ক্যাডার, ঢাকার বাইরে আছেন পোস্টিং এ। তো তার কথা হচ্ছে যে আমাকে ডাক দিল, এত মায়াবী সুরে ডাক দিল, আমি মানে ওই মায়াবী সুরে হয়তো আপনার তাকাতে ইচ্ছা করবে, কিন্তু আমি তাকাই নেই, আমি কিন্তু দৌড় দিচ্ছি। সেটাই না, মানে আমরা মনে হয় বেশিরভাগ মানুষই দৌড় দিব। এরকম অজায়গায় যদি কেউ আসলে এরকম ভাবে ডেকে ফেলে, যত মায়াবী হবে তত বেশি ভয়টা বাড়বে। সেটাই আমি রাসেল ভাই আসলে মানে যত স্টোরি বলেছি এই পর্যন্ত, অনেক স্টোরি হয়তো একটু মর্মান্তিক, কিন্তু
একদিনে আপনার ফ্রেন্ডকে লাশের কাফন কাপড় পরা অবস্থায় দেখলেন হেঁটে যাচ্ছে, পরের দিনই তো আপনার ফ্রেন্ড আপনার সামনে থেকে চলে গেল। এই জিনিসটা সবচেয়ে মানে হৃদয় বিদারক আর কি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। স্টোরিজ গুলো অনেক বেশি প্রশংসিত হয়েছে এবং আশা করছি ভবিষ্যতে আবার এরকম পেয়ে যাবো। সেলিম নারায়ণগঞ্জ থেকে আমাদের SMS করছেন, তার কাছে ঘটনা রয়েছে, কিভাবে পাঠাবেন এটা আমাকে যদিও প্রতিদিনই কেউ না কেউ এই প্রশ্নটি করেন, অনেকে ইমেল দিয়েও করেন। তো আমাদের ইমেল অ্যাড্রেসটা bhutfm@bhutfm.fm which is BH